আজকে আমরা যেটা বলেছিলাম সেটা হলো জিআইটি দিকে পড়া শুরু করব। জিআইটির পরের চ্যাপ্টারটা যেহেতু হেমাটোলজি, আমরা সরাসরি এর পরে হেমাটোলজিতে চলে যাব, ঠিক আছে? তারপরে আমরা রিকোয়েস্ট গুলো রাখার চেষ্টা করব। আই থিঙ্ক হেমাটোলজি একটা রিকোয়েস্ট যেটা আগে শেষ করতে বলা হয়েছে আমাকে। নর্মাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এমব্রায়োলজির মধ্যে শুধু এইটুকু জানা যে এখানে কিছু রোটেশন হয়। রোটেশন হওয়ার কারণে ভেগাস নার্ভের কি কি চেঞ্জ হয়, ভেগাস নার্ভের চেঞ্জ গুলো বুঝবো। সবচেয়ে বেশি এমফাসিস করবো মিডগার্টের ডেভেলপমেন্টটাতে। মিডগার্টের ডেভেলপমেন্টের সময় তার একটা ফিজিওলজিক্যাল হার্নিয়েশন হয়, হার্নিয়েশনটা ইম্পর্টেন্ট। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কোন পোর্শনটুকু কোন গার্ড থেকে আসে এবং তার অ্যাসোসিয়েটেড আর্টারিটার নামগুলো কি। এইটুকু এখান থেকে একটু সামারাইজ করে বলে ফেলবো। এগেইন, এটা কি সরাসরি আমাকে এখান থেকে পরীক্ষা আসবে কিনা, না সরাসরি পরীক্ষা আসবে না, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড নলেজকে কাজে লাগায় অনেক সময় অনেক কিছু পরীক্ষা আসতে পারে। এই জন্য এটা ইম্পর্টেন্ট, আমি ইকুয়ালি এমফাসিস করবো সবগুলোকে। ভেন্ট্রাল ওয়াল ডিফেক্টের মধ্যে এটা এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। এই পেজ থেকে একটা কোশ্চেন আমরা আশা করতে পারি, কিন্তু গ্যারান্টেড না, মানে আসার মতন একটা পেজ আর কি। সেটা হলো, প্রথম কথা আপনাকে আসবে ডায়াগনোসিস। এখান থেকে দুই তিনটা জিনিস আসার সম্ভাবনা খুবই বেশি। নাম্বার ওয়ান ডায়াগনোসিস, নাম্বার টু অ্যাসোসিয়েশন। একটা কথা মনে রাখবো আমরা সব সময়, সেটা হলো কনজেনিটাল অ্যানোমালি। ওয়ান কনজেনিটাল অ্যানোমালি ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাদার কনজেনিটাল অ্যানোমালি, মে অ্যাসোসিয়েটেড উইথ, ওকে? এটার জন্য এটা সবসময় চেক করতে হয় আদার কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, নাম্বার ওয়ান। আহ এই কথাটা অবশ্যই মনে রাখবো, এবং কনসিকুয়েন্স গুলো খেয়াল রাখার চেষ্টা করবো যে কেউ যদি একটা এই ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করে তার কনসিকুয়েন্স কি, তার নেক্সট কনসিকুয়েন্স কি। একটু বোঝার চেষ্টা করবো যে মোস্ট কমন অ্যাসোসিয়েশন কি, সেই মোস্ট কমন অ্যাসোসিয়েশন তাকে খুঁজে বের করার চেষ্টা করা, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা দেখতেছি সেটা হলো ভেন্ট্রাল ওয়াল ডিফেক্টে গ্যাস্ট্রোস্কাইসিস অন ফেলোসিল। পরীক্ষাতে আসবে এখানে ডায়াগনোসিস, পরীক্ষাতে আসবে এখানে অ্যাসোসিয়েশন, পরীক্ষাতে এখানে আসবে কনসিকুয়েন্সেস। গ্যাস্ট্রোস্কাইসিস এর মধ্যে কোনো কাভারিং থাকে না, হোম ফেলোসিলে কাভারিং থাকে। ছবি দিতে পারে, ডেসক্রিপশন দিতে পারে, এটা শুনলে খুবই অবভিয়াস, যেটা বোঝা যায়। গ্যাস্ট্রোস্কাইসিসে যেটা হয় সেটা হলো তার ইন্টেস্টাইনটা অ্যামনিওটিক ফ্লুইডে সরাসরি এক্সপোজ থাকে, দ্যাটস ওয়াই সেখানে পরবর্তীতে ইনফ্লামেশন হয়ে স্ট্রাকচার ডেভেলপ করতে পারে, বাউল ডিসেকশন করে শর্ট বাউল সিনড্রোম ডেভেলপ করতে পারে। ওমফ্যালোসিল রিলেটিভলি এই বাউল রিলেটেড কমপ্লিকেশনটা সেফ, কিন্তু সে আদার কনজেনিটাল অ্যানোমালি এবং ট্রাইসোমির সাথে অ্যাসোসিয়েটেড হওয়ার জন্য, যদিও দেখতে মনে হচ্ছে যে গ্যাস্ট্রোস্কাইসিসটা খুব বেশি অ্যাগ্রেসিভ ওমফ্যালোসিলের তুলনায়, কিন্তু ইন রিয়েলিটি গ্যাস্ট্রোস্কাইসিস এর মর্টালিটি ওমফ্যালোসিলের চেয়ে কম। তারপরে কথা হলো কনজেনিটাল আম্বেলিকাল হার্নিয়া, এটার মধ্যে কাভারিং থাকে। তাহলে ওমফ্যালোসিল ভার্সাস কনজেনিটাল আম্বেলিকাল হার্নিয়া দুইটাকে আলাদা করবো কি করে, কাভারিং এর প্যাটার্নটা কি। যদি এটা মেমব্রেন দিয়ে কাভার থাকে তাহলে ওমফ্যালোসিল, যদি এটা স্কিন দিয়ে কাভার থাকে তাহলে এটা কনজেনিটাল আম্বেলিকাল হার্নিয়া। এই হার্নিয়ার মধ্যে মিডগাটের কম্পোনেন্ট থাকে সাধারণত। এটার অ্যাসোসিয়েশনের মধ্যে আছে ডাউন সিনড্রোম, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো আপনাকে যদি একটা বাচ্চা পান, তাহলে আপনি সবার আগে এখানে কি চেক করবেন বলেন তো? সবার আগে আপনি এখানে চেক করবেন তার হাইপোথাইরয়েডিজম আছে কিনা। হাইপোথাইরয়েডিজম চেক করবেন কেন? কারণ থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট যদি করতে পারেন তাহলে তার ব্রেন ম্যাচুরেশনটা আনএফেক্টেড থাকবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রাকিওসোফিজিয়াল অ্যানোমালিস এর মধ্যে সবার 3 নাম্বার ডিফেক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটাই পরীক্ষার মধ্যে আসবে, যেটা কিনা কি বলে, এইচ শেপ ফিস্টুলা, ঠিক আছে? সেটা হলো, সরি এইচ শেপ না, মানে 3 নাম্বারটা কি, যেখানে ডিস্টাল পোর্শনটা কমিউনিকেটেড হয়েছে, ডিস্টাল পোর্শনটা কমিউনিকেটেড হয়েছে ট্রাকিয়ার সাথে, আর প্রক্সিমাল ইসোফেগাসে হয়ে গেছে অ্যাট্রিসিয়া। এটা হলো মোস্ট কমন টাইপ। তো আপনাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হলো মোস্ট কমন টাইপ, এবং পরীক্ষা এখান থেকে যেটা আসবে সেটা হলো ডায়াগনোসিস। আপনাকে একটা প্যাটার্ন বলবে, সেখান থেকে দেখে আপনাকে ডায়াগনোসিস বুঝতে হবে। প্রতিটা সিমটমের এক্সপ্লানেশন লাগবে না, যে কেন সায়ানোসিস ডেভেলপ করে, কেন প্রদি ডেভেলপ করে, কেন অ্যাবডোমিনাল ডিস্টেশন ডেভেলপ করে, এগুলো লাগবে না। কিন্তু কি কি থাকে সেটা বুঝেন কিনা, এবং যদি এক্সপ্লানেশন গুলো আপনি থাকেন তাহলে আপনার মাথায় থাকবে কেন পলিহাইড্রামনিয়াস ডেভেলপ করবে, কেন এখান থেকে এনজিটি পাস করানো যাবে না, কেন সায়ানোসিস হবে। ঠিক আছে, কম্পোনেন্ট গুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। এখান থেকে পরীক্ষা যেটা আসবে সেটা হলো, পরীক্ষাতে এখান থেকে কি আসবে সেটা হলো ডায়াগনোসিস, আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা, ওকে? অলরাইট। তারপরের টপিকে চলে যাচ্ছি, সেটা হলো ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়া। ইন্টেস্টিনাল অ্যাট্রেসিয়ার মধ্যে সবচেয়ে কমনলি পরীক্ষা যেটা আসার সম্ভাবনা সেটা হলো ডিউডেনাল অ্যাট্রেসিয়া। এটার সাথে অ্যাসোসিয়েটেড হলো ডাউন সিনড্রোম। এক্সরেতে এখানে একটা বাজ ওয়ার্ড আপনাকে শিখতে হবে, সেটা হলো ডাবল বাবল সাইন। ডাবল বাবল সাইনটা কই থেকে আসলো? ঠিক আছে, একটা হলো ডাইলেটেড স্টোমাক আর একটা হলো ডাইলেটেড ডিওডেনাম। এটার সাথে অ্যাসোসিয়েটেড হলো ডাউন সিনড্রোম। এই পেশেন্টও আপার জিআই অবস্ট্রাকশনের ফিচার নিয়ে প্রেজেন্ট করবে আফটার বার্থ, ওকে? এগুলোকে আলাদা করার একটা উপায় আছে, যে একটা পেশেন্টের অবস্ট্রাকশন হতে পারে
ট্রাকিওএসোফেজাল ফিস্টুলা লেভেলে অবস্ট্রাকশন হতে পারে, ইন্টেস্টাইন লেভেলে অবস্ট্রাকশন হতে পারে, পাইলোরিক স্টেনোসিস এই লেভেলে। এগুলো আলাদা করবো কি করে? এগুলো আলাদা করা জানতে হবে, আমি এখানে এক্সপ্লেনেশন দিব না। যদি কেউ জানেন তো জানেনই, ভালো, জানা উচিত এতদিনের প্রিপারেশনে। না জানলে গ্রুপে জিজ্ঞেস করবেন, আমার স্টুডেন্টরা বলে দিবে। তো এই যে একটা ভাব নিলাম, এই ভাবটা নিতে অনেক ভালো লাগে, কারণ এই ভাবের মধ্যে আমার স্টুডেন্টরা আছে। জেজুনাল এবং আইলিয়াল ল্যাকটেশিয়ার মধ্যে আপনাকে সবচেয়ে বেশি কমনলি সাসপেশনটা জিজ্ঞেস করবো পরীক্ষায়। এটা আসবে এরকম যে কমপ্লিকেশন ডেভেলপ হয়েছে, ডেভেলপ হওয়ার পরে ল্যাপারোটমি করছে, ল্যাপারোটমির সেই ফাইন্ডিংস গুলো বলবে যে স্পাইরাল হয়ে প্যাচ খেয়ে আছে, এখন বলো এখানে কি হইতে পারে। কাদের ক্ষেত্রে ঘটনাটা ঘটে? জেজুনাল আইলিয়াল ডিস্টাল অ্যাট্রিশিয়া গুলোর সাথে অ্যাসোসিয়েশন হলো ভেসোকনস্ট্রিকটিভ এজেন্টের, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এটা ডায়াগনোসিস পরীক্ষায় আসবে। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ট্রাকিওএসোফেজাল ফিস্টুলা আর হলো হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এটার বিউটি হলো, হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস এর বিউটি হলো এটা ইমিডিয়েটলি ডেভেলপ করে না। কারণ পাইলোরিক স্প্রিংটা ডেভেলপ করতে সময় লাগে, 2 থেকে 6 সপ্তাহ পরে ডেভেলপ করে। পরীক্ষায় এটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে? এখন এটার সাথে কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটিস জড়িত। যেহেতু বাচ্চাটা বমি করে, বাচ্চাটা বমি করার মাধ্যমে বারবার সে কি করতেছে, অ্যাসিড ফেলে দিচ্ছে। এই অ্যাসিড ফেলে দিলে অ্যালকালোসিস হয় কেন রে? এনি আইডিয়া? আমি তো অ্যাসিড ফেলতেছি স্টোমাকের, স্টোমাক কন্টেন্ট থেকে, অ্যাসিড তো আমি ব্লাড থেকে ফেলতেছি না, ঠিক না? আমি কি অ্যাসিডকে ব্লাড থেকে ফেলতেছি? যদি এরকম হয়তো ব্লাড থেকে আমার অ্যাসিড বেড়ে যাচ্ছে, তাহলে কথা ছিল। এটা তো আমার স্টোমাক, এটা একটা আলাদা কাপ। এখান থেকে আমি যত খুশি অ্যাসিড আমি বের করে দিই, সমস্যা কি? আমার ব্লাডের সাথে তো তার কমিউনিকেশন এখন নাই। এটা বের করে দেওয়ার পরে তার কেন মেটাবলিক অ্যালকালোসিস হবে? জানি না, বলবো না। ভাই বলবেন না কেন, ভাব নিচ্ছেন কেন? কারণ এটা এক্সপ্লানেশন আপনাকে অ্যাকচুয়ালি ইউএসএমএল তে জিজ্ঞেস করবে না, এটা নাইস টু নো। আপনি জানেন না, আপনার ইন্টেলেকচুয়াল কিউরিওসিটিটা আসে নাই, কোশ্চেন করেন নাই, এই জন্য। ট্রিটমেন্ট সার্জিক্যাল বিএন, মানে আচ্ছা থাক, আগে সামনে আগে এখানে পরীক্ষা আর কি জিজ্ঞেস করে? পরীক্ষা জিজ্ঞেস করে, শোনেন, এগুলো হলো সেফটি, এগুলো হলো প্রাইমারি স্ক্রিনিং, এগুলো জানা লাগবে। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে ডায়াগনোসিস করবা। ফিজিক্যাল ফাইন্ডিং তো আমরা সবাই জানি, অলিভ লাইক একটা মাস আপনি পালপেট করতে পারেন, কিন্তু ডায়াগনোসিস কনফার্ম হয় হলো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। এবং ট্রিটমেন্ট হলো পাইলোরিক মাসেল পাইলোরোমায়োটমি। আপনি পুরোটা জিনিস জানেন কিনা? এই ধরনের কোশ্চেন আপনাকে সরাসরি জাম্প দিয়ে জিজ্ঞেস করবে। 2 নম্বর ফেজ, ডায়াগনোসিস কেমনে করবা, অথবা 3 নম্বর ফেজ, লেভেল 3 কোশ্চেন, ট্রিটমেন্ট কিভাবে করবা। একটা মানুষ যদি ট্রিটমেন্ট এই কথাটা বলতে পারে, তার মানে কি? তার মানে সে সিনারিও দেখে ডায়াগনোসিস করতে পারছে। এ ধরনের কোনো কোশ্চেনে যখন আপনি রেসপন্স করতে পারবেন কনফিডেন্টলি, ধরে নেবেন আপনি ভালো স্কোর করতেছেন, মানে আপনার পরীক্ষা ভালো দিকে আগাচ্ছে। এবং কারণ প্রতিটা কোশ্চেনে ধারণা করা হয় প্রতিটা কোশ্চেন ইকুয়াল নাম্বার ক্যারি করে না। তো সেই দিক থেকে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন বলে আমরা আশা করতে পারি। প্যানক্রিয়াস এবং স্প্লেনের অ্যামোলোলজি থেকে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, দুইটাই ইম্পর্টেন্ট এখানে, অ্যানুলার প্যানক্রিয়াস এবং প্যানক্রিয়াস ডেভিশন। কারণ এখানে কিছু প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজমস আছে, যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটে। অর্থাৎ মাইগ্রেশনের ডিফেক্ট, যখন ভেন্ট্রাল বার্ড এবং কি বলে, মানে প্যানক্রিটিক, ভেন্ট্রাল প্যানক্রিটিক বার্ডটা মাইগ্রেট করতে যেয়ে যখন জেজুনামকে, সরি, ডিউডেনামের সেকেন্ড পার্টকে এনসার্কেল করে ফেলে, তখন আমরা বলি অ্যানুলার প্যানক্রিয়াস। কি নিয়ে প্রেজেন্ট করে সাধারণত? সাধারণত সে অ্যাসিম্পটোমেটিক থাকে, কিন্তু কখনো যদি সে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে, যেহেতু প্যানক্রিয়াসের কানেকশনের মধ্যে একটু প্রবলেম হতে পারে, যেহেতু তার স্ট্রাকচারটা একটু অ্যাবনর্মাল, সেহেতু এই ধরনের পেশেন্ট গুলো প্রোন টু ডেভেলপ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। যখন সে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে, এই অ্যাকুইট ইনফ্ল্যামড ইডিমাটাস প্যানক্রিয়াস তখন কনস্টিটিউট করে দিবে ডিউডেনামের সেকেন্ড পার্টকে। এই ডিউডেনামের সেকেন্ড পার্টটাতে অবস্ট্রাকশন হচ্ছে, এটা জিজ্ঞেস করবে। এটা দিয়ে চেক করা যায় আপনার অ্যানাটমির কনসেপ্ট আসলে কতটুকু ভালো। তারপরে কোশ্চেন হলো প্যানক্রিয়াস ডিভিশন। কথা শুনে বোঝা যাচ্ছে প্যানক্রিয়াস 2 ভাগে বিভক্ত। ডিভিশন, ডিভিশন মানে হলো, আমরা জানি প্যানক্রিয়াস দুইটা জিনিস থেকে ডেভেলপ করে, একটা হলো ডর্সাল এবং ভেন্ট্রাল পার্ট থেকে। সেই দুইটা যদি ফিউশন না হয়, তাহলে ফিউশন না হলে যেটা হয়, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক বাটকে, মোস্ট অফ দা প্যানক্রিয়াটিক ডাককে মোস্ট অফ দা গ্ল্যান্ডেড সিক্রেশন ক্যারি করে নিয়ে যেতে হয়। এক পর্যায়ে সে এক্সজস্টেড হয়ে যায়। এক্সজস্টেড হয়ে যাওয়ার কারণে তার মানে অবস্ট্রাকশন হয়। অবস্ট্রাকশন হওয়ার পরে তারপরে সেখানে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। রেক্টোপেরিটোনাল স্ট্রাকচার গুলো এভাবে জানাচ্ছে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো রেক্টোপেরিটোনাল হেমাটোমা কিভাবে হতে পারে। রেক্টোপেরিটোনাল স্ট্রাকচার যখন আমরা পড়বো, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি কি জায়গায় আপনাকে হেমাটোমা নিয়ে প্রেজেন্ট করতে পারে। যেমন আপনাদেরকে যদি এরকম একটা সিনারিও দেয় যে পেশেন্টের কি হয়েছে, রিসেন্ট কোনো ট্রমা হয়েছে,
ধরে নেবেন তার মানে রিসেন্ট ট্রমার যদি হিস্ট্রি দেয়, আপনাকে জিজ্ঞেস করবে যে কিডনিতে ব্লিডিং হচ্ছে, রেনাল ইনজুরি হয়েছে অথবা প্যানক্রিয়াসে ইনজুরি হয়েছে, তাকাবেন সেদিকে। আর যদি কখনো দেখেন যে দুইটা কিডনি সেম অ্যানাটমিক্যাল লেভেলে নাই, একটা সামনের দিকে বেশি আগায় গেছে, ধরে নেবেন সামথিং অ্যাবনর্মাল ইন দ্য সোয়াস মেজর মাসেল। রেক্টোপেরিটোনিয়াল স্ট্রাকচার থেকে কমনলি পরীক্ষা যেগুলো আসে সেটা হলো রেনাল ইনজুরি, রেনাল হেমাটোমা, স্প্লেন ইনজুরি, স্প্লেনের ওদিকে হেমাটোমা, রেক্টোপেরিটোনিয়াল ব্লিডিং ডিউ টু এনি রিজন, অথবা সোয়াস মাসেলে অ্যাবসেস অথবা সোয়াস মাসেলে ব্লিডিং। এইগুলো হলো কমনলি আসে। তারপরে কি আসে বলেন? তারপরে আসে হলো আমাদের লেজার স্যাকে যদি কোনো সিস্ট ডেভেলপ করে প্যানক্রিয়াটাইটিস এর পরবর্তীতে, প্যানক্রিয়াটিক সিরোসিস, যেটা কিনা লেজার স্যাকে ডেভেলপ করে। এখান থেকে আপনি বুঝতে পারবেন গ্রেটার স্যাক এবং লেজার স্যাকের অ্যানাটমিটা। লেজার স্যাকটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? স্টোমাকের পেছনে। এই লিগামেন্ট গুলো যখন আমরা পড়বো, লিগামেন্ট গুলো পড়ার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই লিগামেন্ট গুলো অ্যাকচুয়ালি কেন পড়বো? সার্জনরা যখন কোনো একটা অর্গানকে অপারেশন করে, তখন যদি তাদের কোনো আর্টারিকে লাইগেট করতে হয়, তখন আর্টারিকে আলাদা খুঁজে বের করা কঠিন। তার চেয়ে একটা সহজ উপায় হলো, কঠিন বলতে তখন যেটা টেকনিক আর্টারিকে খুঁজে বের করা, এটা হলো লিগামেন্টাল এই ফোল্ড গুলোকে আইডেন্টিফাই করতে পারা। কারণ আর্টারি গুলো সবসময় লিগামেন্টারি ফোল্ডের মধ্যে থাকতেছে, পেরিটোনিয়াল এই ফোল্ডের মধ্যে থাকতেছে। তো আপনি যদি এটাকে আইডেন্টিফাই করতে পারেন, দেন ওই আর্টারিটাকে ক্ল্যাম্প করাটা ইজি হয়ে যায়। সো এটা হলো হোল পারপাস কেন আমরা এই টপিক গুলো পড়ি। ঠিক আছে, এটা হলো হোল পারপাস। এখন আপনাকে যেহেতু এটাই হোল পারপাস, তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করবে কি বলেন, বুঝতেই পারতেছেন যে কোন লিগামেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কোন ব্লাড ভেসেলটা আছে। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা বুঝবো যে সবচেয়ে বেশি কমনলি আমরা কোনগুলো এনকাউন্টার করি। অ্যাগেন, এখানে সবগুলো জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু কয়েকটা একটু বেশি ইম্পর্টেন্ট। যেমন হেপাটোডিডোনাল লিগামেন্টের মধ্যে প্রিঙ্গল ম্যানুভারটা করা হয়। প্রিঙ্গল ম্যানুভার দিয়ে আপার অ্যাবডোমেনের রাইট কোয়াড্রেন্টে ব্লিডিং হচ্ছে কিনা, রাইট আপার কোয়াড্রেন্টের ব্লিডিং এর ক্ষেত্রে এই ম্যানুভারটা ইউজ করা হয় ব্লিডিং সোর্স আইডেন্টিফাই করার জন্য। এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো ফ্রি মার্জিন ও দ্য লেজার স্যাক এর মধ্যে কি কি কন্টেন্ট আছে সেটা বুঝতে পারি। এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো স্পিনোরেনাল লিগামেন্ট। স্পিনোরেনাল লিগামেন্টটা কেন? স্পিনোরেনাল লিগামেন্ট হলো স্পিন টু লেফট, আহ কি বলে, প্যারারেনাল স্পেস। এখানে স্প্লেনিক আর্টারি আছে এন্ড টেইল অফ দ্য প্যানক্রিয়াস আছে। আমরা জানি স্প্লিন হলো খুব কমনলি ডিসেকশন করা হয়, এটা পোস্ট ট্রমাটিক হতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে, খুব কমনলি এটা ডিসেকশন করা হয়। এবং এটা রিসেকশন করার জন্য আপনি স্প্লিন যদি রিসেকশন করতে চান, স্প্লেনেক্টমি যদি করতে চান, তাহলে স্প্লেনিক আর্টারিকে আপনাকে লাইগেট করতে হবে। আপনি স্প্লেনিক আর্টারিকে লাইগেট করতে গেলে যখন স্প্লেনো রিনাল লিগামেন্টকে লাইগেট করবেন, তখন আপনার একটা সেকেন্ডারি ইনজুরি হতে পারে টেইল অফ দ্য প্যানক্রিয়াসে। এবং আপনি জানেন যে টেইল অফ দ্য প্যানক্রিয়াস হলো রিচ ইন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস। তার মানে ইভেনচুয়ালি সেটা কি ডেভেলপ করবে? ডায়াবেটিস ডেভেলপ করবে। যে অনেকগুলো অ্যানাটমি এবং ফিজিওলজিক্যাল কোরিলেশন এখানে নিয়ে আসা যায়, দ্যাটস ওয়াই দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। বাকি সবগুলো লিগামেন্টই ইম্পর্টেন্ট, সেটার ক্ষেত্রে আপনি যেটা খেয়াল রাখবেন সেটা হলো কোনটার আর্টারির কন্টেন্ট কোনটা। ডাইজেস্টিভ ট্রাক্টের অ্যানাটমি, সেরোলজি, সরি হিস্টোলজি, এটা অ্যাকচুয়ালি লেয়ার গুলো পড়া এবং কোনটার ইউনিক ফিচার গুলোকে কি, ডিউডারামের ইউনিক ফিচার গুলোকে কি, কারণ আগে আইডেন্টিফাই করতে হয় যে এটা কোন লোকেশন থেকে আসছে। ইউনিক ফিচার গুলোতে আমি বেশি ফোকাস করব। ইসোফেগাসের ইউনিক ফিচার হলো তার লাইনিং এপিথেলিয়াম। স্টোমাকের ইউনিক ফিচার হলো তার প্যারাইটাল সেলস, তার চিফ সেলস। ডিউডোনামের ইউনিক ফিচার হলো ব্রুনার্স গ্ল্যান্ড। জেজুনামের ইউনিক ফিচার হলো ক্রিপ্টস অফ লিভার কাহন। এই ক্রিপ্টস এর মধ্যে তার বটমে থাকতেছে হলো স্টেম সেলস। আর আইলেমের যেটা ইউনিক ফিচার সেটা হলো পায়ার্স প্যাচেস। আর কোলনের যেটা ইউনিক ফিচার সেটা হলো অ্যাবান্ডেন্ট অফ গবলেট সেল, এবং এখানে কোনো ভিলাই নেই। আর ইন্টেস্টাইন ইন জেনারেল, স্মল ইন্টেস্টাইনের ইউনিক ফিচার হলো এখানে ভিলাই আছে। আমি যেটা আপনাকে সাজেস্ট করবো সেটা হলো ইউনিক ফিচার গুলোকে পড়ার চেষ্টা করেন, মনে থাকবে। তারপরে কথা চলে আসে আমরা ওয়াটারশেড লাইন বলতে কি বোঝায়। ওয়াটারশেড লাইন মানে হলো দুইটা আর্টারির টার্মিনাল ব্রাঞ্চ গুলো একসাথে এসে মিলিত হয়েছে। এই ওয়াটারশেড লাইন গুলোতে কি হতে পারে? ইস্কেমিয়া হতে পারে। কখন? যখন আপনি একটা আর্টারিকে ক্ল্যাম্প করবেন, অথবা যখন ইন জেনারেলাইজড হাইপোপারফিউশন। এই ইন্টেস্টাইনের মধ্যে ওয়াটারশেড লাইন গুলো কোথায় কোথায় আছে, সেখানে কোন আর্টারির মিটিং পয়েন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। যেমন ধরেন আপনাকে যদি বলে, এবং এটার সাথে আপনাকে কিছু ইউনিক ক্লিনিক্যাল পিকচার মনে রাখতে হবে। যদি বলে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানেরিজম সার্জারি হয়েছে, তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানেরিজম সার্জারি ইনফ্রারেনাল, তার মানে মোস্ট লাইকলি এটা আপনাকে এফেক্ট করতেছে ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারির সাথে যারা আছে। ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারির সাথে তার নিচের নিচের সেগমেন্টকে এফেক্ট করতেছে, কারণ ইনফ্রারেনাল
অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের কথা বলা হচ্ছে আপনাকে এখানে, বুঝতে পারছি? সো মোস্ট লাইকলি এটা আপার পার্টকে এফেক্ট করতেছে না, নিচের পার্টকে এফেক্ট করতেছে। যেই নিচের পার্টের থেকে দুইটা ব্রাঞ্চই আসছে, ইনফিরিয়র রেনাল আর্টারি, সরি, ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি এবং সিগময়েড ব্রাঞ্চ। ওকে, সো এইভাবে চিন্তা করতে হবে যে কখন সিনারিও গুলো বোঝার চেষ্টা করতে হবে যে কখন কোন এরিয়া নিয়ে কোশ্চেন করতেছে, এবং আপনাকে চিন্তা করতে হবে পেইনের এরিয়াটা কোনটা, লোকেশন গুলো কোনটার কথা বলতেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সেখান থেকে আমরা জানি সেটা হলো স্প্লেনিক ফ্লেক্সার এবং রেক্টোসিগময়েড জাংশন, এরা হলো ওয়াটারশেড লাইন। নাট ক্রেকার সিনড্রোম মানে কি? নাট ক্রেকার সিনড্রোম মানে হলো কম্প্রেস করতেছি লেফট রিনাল ভেনকে, লেফট রেনাল ভেনকে যখন কম্প্রেস করি তখন রেনাল কনজেশন হয়, সেখান থেকে আমাদের পেইন হয়, নাট ক্রেকার সিনড্রোম। তারপরের কথাটা হলো সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি সিনড্রোম। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারিটা কাকে কম্প্রেস করতেছে? সে কম্প্রেস করতেছে ডিউডেনামের থার্ড পার্টকে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে সে আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে এবং আপার যে অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসবে যদি অবস্ট্রাকশন ডেভেলপ করে। তাদের ক্ষেত্রে এটা ডেভেলপ করে সেটা আপনাকে পরীক্ষায় আসবে না, কিন্তু এটা ক্লিনিক্যাল ক্লু হিসেবে আপনি অ্যান্সার করার জন্য আপনার কাছে দিবে। ওকে, অলরাইট। গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল ব্লাড সাপ্লাই সরাসরি এভাবে পরীক্ষায় আসে, এবং এখান থেকে আমাদের নার্ভের ডিউরেশন ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট কেন? কারণ এটা আমাদেরকে পেইনকে লোকালাইজ করতে হেল্প করে। যে পেইনের লোকালাইজেশনটা কোথায় সেটার উপরে বেস করে আমরা বুঝি যে অ্যাকচুয়ালি তার কি কোথায় সমস্যা হয়েছে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আমি এখানে এমফাসাইজ করবো। লিম্ফ নোড গুলো অত বেশি ইম্পর্টেন্ট না, সরি, লিম্ফ নোড এখানে দেয়ও নাই ওরকম। ভিনাস ড্রেনেজটা ইম্পর্টেন্ট, ভিনাস ড্রেনেজটা আমরা পড়বো, ঠিক আছে? তারপরে আমরা পড়বো যেটা সেটা হলো পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস যখন পড়বো তখন প্রতিটার কিছু ইউনিক ক্যারেক্টার, ইউনিক ইম্পর্টেন্স আছে। যেমন ইসোফেগাসের ইউনিক ইম্পর্টেন্স যেটা সেটা হলো ইসোফেজাল ভ্যারিসেস ডেভেলপ করা এবং ভ্যারিসেল ব্লিডিং ডেভেলপ করা। আম্বিলিকাসের আশেপাশে যেটা সেটা হলো ক্যাপুট মেডুসা। এই ক্যাপুট মেডুসা ডেভেলপ করবে লিভার সিরোসিসের পেশেন্ট, এবং তখন আপনি এটা একটা ফিজিক্যাল সাইন হিসেবে দেখতে পাবেন যাদের কিনা ডিকম্পেনসেটেড লিভার হেপাটিক সিরোসিস, লিভার সিরোসিস আছে। রেকটামে যদি সেটা ডেভেলপ করে অ্যানারেক্টাল ভেইনে, তখন কি ডেভেলপ করবে? তখন এই পেশেন্টটা ডেভেলপ করবে হলো পারেক্টাল ব্লিডিং নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের একটু বুঝতে হবে যে কোনটার কি 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 প্যাটার্ন, কোনটা আমরা কি কি জন্য জানবো, ঠিক আছে? তো তিনটা হলো ইউনিকলি ইম্পর্টেন্ট। তারপরে কথা চলে আসি সেটা হলো পেকটিনেট লাইন। পেকটিনেট লাইন যখন আমরা পড়বো এখান থেকে আমাদের কয়েকটা ডিজিজ পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। প্রথম কথা হলো হেমোরয়েড, আপনি এই ডিজিজ গুলো পেরিয়েনাল এই ডিজিজ গুলোকে ডায়াগনোসিস করতে পারেন কিনা ডিফারেন্সিয়াল সহ। যদি বলে পেইনলেস ব্লিডিং, স্টুল পাস করার পরবর্তীতে ব্লিডিং হয়েছে, তাহলে মোস্ট লাইকলি ইন্টারনাল হেমোরয়েড। যদি বলে পালপেট করতে পারতেছি, খুবই পেইনফুল এবং পালপেট করা যাচ্ছে, মাস ডিসকালার্ড মাস, সাথে ব্লিডিং ছিল এবং কনস্টিপেশন আসছে, মোস্ট লাইকলি এটা এক্সটার্নাল হেমোরয়েড যেটা কিনা থ্রম্বোসড হয়ে গেছে। অ্যানাল ফিশারে বলবে যে একটা লাইক মানে একটা একটা দাগের মতন একটা ব্লিডিং মার্কিং, এবং তার পেইনটা হলো পেছন থেকে এবং এক্সট্রিমলি এক্সট্রিমলি পেইনফুল, ঠিক আছে? এবং সে কোনো পালপেটেড মাসের কথা বলবে না সেক্ষেত্রে, সেটা হলো অ্যানাল ফিশার। অ্যামাং দিস থ্রি ওদের কাছে বেশি পছন্দ হলো ইন্টারনাল হেমোরয়েড এবং অ্যানাল ফিশার। মোস্ট ইম্পর্টেন্টলি অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারের ডায়াগনোসিস জানতেই হবে আপনাকে। আপার পার্ট কোথা থেকে ডেভেলপ করছে, লোয়ার পার্ট পেকটিনিক লাইনের আপার পার্ট কোথা থেকে ডেভেলপ করছে, লোয়ার পার্ট কোথা থেকে ডেভেলপ করছে, এগুলো সবকিছু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। লিভার টিস্যু আর্কিটেক্ট। লিভার টিস্যুর আর্কিটেক্টের মধ্যে থেকে আমরা যেটা জানবো সেটা হলো আপনার কোন জোন কিসের জন্য এফেক্টেড, কোন জোন কি দ্বারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়। লিসেন, আপনাকে এখান থেকে আগে প্রথম কথা হলো অ্যানাটমিটা বুঝতে হবে যে এই যে হেক্সাগোনাল যে মাসটা দেখা যাচ্ছে, এটার কোথা থেকে কোথায় কি যায়, কোন ডিরেকশনে কি যায়। সো আপনারা একটা জিনিস জানেন, বাইল যে ডিরেকশনে যায়, ব্লাড তার অপোজিট ডিরেকশনে যায়, ঠিক আছে? তারপরে কথা জানেন আপনারা সবাই, সেটা হলো যে কি বলে, ব্লাডের সোর্স কয়টা? ব্লাডের সোর্স হলো দুইটা, একটা হলো পোর্টাল ভেন, একটা হলো হেপাটিক আর্টারি। এখন ফ্রেশ ব্লাড যাচ্ছে ফ্রম পেরিফেরি টু সেন্ট্রাল, কারণ সেন্ট্রালি হলো সেন্ট্রাল ভেন। এবং আমরা যখন জোনের কথা চিন্তা করি তখন আমরা কিভাবে দেখি? জোন গুলো হলো সেন্ট্রাল ভেনের চারপাশে যারা তারা হলো জোন 3, তারপরে হলো জোন 2, আর সেন্ট্রাল ভেন থেকে একেবারে দূরে যারা তারা হলো জোন 1। এখন ব্লাডের মধ্যে নতুন কোন ব্লাড আসলে সবার আগে এক্সপোজ হয় কোন জোন, জোন 1 নাকি জোন 3? তাহলে নতুন একটা ব্লাড আসলে সবার আগে এক্সপোজ হয় যেটা সেটা হলো জোন 3। তাহলে কোন রকম টক্সিন, কোন রকম ভাইরাস যদি থাকে, জোন 1 সবার আগে এফেক্টেড। আর জোন 3 পাইতেছে সবচেয়ে বেশি পুরান ব্লাড। তার মানে কি, যদি মানে সব ইউজ করা ব্লাড সে পাচ্ছে, তাই তো? তার মানে ইস্কেমিয়া দিয়ে যদি এফেক্টেড হয়, সবচেয়ে বেশি এফেক্টেড হবে জোন 3।
এই কথাগুলো ওরা খুব পছন্দ করে, এই কথাগুলো ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, খুব মানে খুবই কেয়ারফুল, এক্সট্রা এক্সট্রা কেয়ারফুল এগুলো অ্যান্সার করার সময়, এগুলো দেখার সময়। ওকে। তারপর আমাদের এখানে কিছু স্পেসের কথা আমরা দেখে রাখবো। অ্যাগেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে কিছু স্পেশাল সেল আছে। কফার সেলের ফাংশন কি, হেপাটিক স্পিলেট সেলের ফাংশন কি, এগুলোতে যেন আমরা ভুল না করি। ওকে। এবং অফকোর্স আমাদের লিভার রিজেনারেট করতে পারে, এটা যেন আমরা ভুল না করি। এই কথাগুলো ভুল করা যাবে না। বিলারি স্ট্রাকচার যখন আমরা পড়বো তখন কি বিলারি অ্যানাটমিটা ইম্পর্টেন্ট। অ্যানাটমি যদি আপনি না পারেন তাহলে তো আপনাকে কোথায় স্টোন হচ্ছে কোথায় অবস্ট্রাকশন হচ্ছে কিছু পারবেন না। সো এগুলো আপনাকে টেস্ট করবে যে আপনি অ্যাকচুয়ালি অ্যানাটমিটা পারেন কিনা, এবং কোথায় স্টোন হলে কোথায় অবস্ট্রাকশন হয় এগুলো বুঝেন কিনা, এটা আপনাকে জিজ্ঞেস করবে। ধরেন একটা পেশেন্টের কি হলো, অ্যাম্পুলা ভ্যাটারির এখানে একটা স্টোন আটকা হলো। এখানে যদি একটা স্টোন আটকায় তাহলে সে কয়টা ডাক্টকে সেটা টোটালি ব্লক করবে। সে ওদিক দিয়ে ব্লক করবে কমন হেপাটিক ডাক্টকে, সেদিক দিয়ে ব্লক করবে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টকে। এই কমন সেন্সটা আছে কিনা, এই জিনিসটুকু বুঝেন কিনা, এগুলো জিজ্ঞেস করবে। ফিমোরাল লিজনে সবচেয়ে বেশি কমন ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা হবে সেটা হলো কন্টেন্ট কি। আপনাকে জিজ্ঞেস করা হবে ফিমোরাল ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো, বাউন্ডারির চেয়ে আপনার বেশি ইম্পর্টেন্ট হলো ফিমোরাল শীথ। ফিমোরাল শীথের মধ্যে থাকে না কে সেটা আগে চিন্তা করবেন। ফিমোরাল শীথের মধ্যে থাকে না হলো ফিমোরাল নার্ভ। ফিমোরাল শীথের মধ্যে সবচেয়ে ল্যাটারালি থাকতেছে যে সে হলো ফিমোরাল আর্টারি। সবচেয়ে মিডিয়ালি কোনো ভেসেল থাকতেছে না, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কে থাকতেছে না এবং কোন কম্পার্টমেন্টে কিছুই থাকতেছে না, এগুলোকে বেশি ফোকাস করেন এবং আপনি ইজিলি পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। ইঙ্গুইনাল ক্যানেলের এই বাউন্ডারি কন্টেন্ট যদি না জানেন তাহলে ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া আর ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া কোনোভাবে আমি আপনাকে বুঝাতে পারবো না, পড়াইতে পারবো না। অ্যাগেন কারো যদি কোনো উইকনেস থাকে এই এরিয়াতে, জাস্ট লেট আস নো। ওকে। নিশ্চয়ই কেউ না কেউ যারা আছেন আমার আদার স্টুডেন্ট, স্পেসিফিক যেই ইয়াগুলো আছে, লেকচার গুলো আছে, কিছু লেকচার শেয়ার করে দিন ফ্রি, এটার জন্য পে করতে হবে না কোনো। ওকে। কিন্তু উইকনেস নিয়ে, এই এরিয়ার উইকনেস নিয়ে সামনে আগাবেন না। এই এরিয়ার উইকনেস নিয়ে যদি সামনে আগান তাহলে কিন্তু শেষ। আর জিআইটি হলো এরকম একটা সিস্টেম যেখানে অনেক স্কোর করা যাবে। এখান থেকে আপনার কোশ্চেন ভুল হওয়ার কোনো মানে উচিত না, কেন ভুল হবে, এটা একটা সহজ সিস্টেম। হার্নিয়ার মধ্যে চলে আসি। স্পিগেলিয়ান হার্নিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসার কথা না। স্পিগেলিয়ান হার্নিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। ডায়াফ্রাগমেটিক হার্নিয়া পরীক্ষায় প্রশ্ন আসবে। সবচেয়ে বেশি কমনটা হলো স্লাইডিং প্যারাইসোফেজিয়াল হার্নিয়া, প্যারাইসোফেজিয়াল হার্নিয়া, এটা হলো সবচেয়ে বেশি কমন। এটার সাথে জিআরডি, এই কথাগুলো আপনাকে লাগবে, যেটার অ্যাসোসিয়েশন গুলো কি কি। ওকে। অ্যাসোসিয়েশন গুলো লাগবে। স্লাইডিং হার্নিয়াটা সবচেয়ে কমন, ইসোফেজিয়াল হার্নিয়া আর কি। এইখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনটা উপরে উঠে যাচ্ছে। যেহেতু গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনটা উপরে উঠে যাচ্ছে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন উপরে উঠে যাওয়ার জন্য এটার এটা অ্যানাটমিক্যালি কোনো স্ফিংক্টার না, অ্যানাটমিক্যাল কোনো স্ফিংক্টার এখানে নাই। তার এই অ্যানাটমিক্যাল এই পজিশনটা এখানে তার জন্য খুব ইম্পর্টেন্ট। যখন সে পজিশনটা চেঞ্জ করে ফেলে তখন আর সেই স্ফিংক্টার হিসেবে এখানে কাজ করতে পারে না। দ্যাটস ওয়াই স্লাইডিং হার্নিয়া অলমোস্ট অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ জিআরডি। ওকে। প্যারাইসোফেজিয়াল হার্নিয়া এটা লেস কমন। প্যারাইসোফেজিয়াল হার্নিয়া মানে হলো স্টোমাকের একটা কন্টেন্ট পাশ দিয়ে উঠে গেছে। মোস্ট লাইকলি সেটা হলো কন্টেন্টটা হলো স্টোমাকের ফান্ডাস। ওকে। এটা যেটা কমপ্লিকেশন সেটা হলো ফান্ডাসকে ক্রনিক্যালি সে কনস্ট্রিক্ট করতেছে, চাপ দিয়ে দিয়ে সেখান থেকে মাইনর ব্লিডিং করতেছে এবং সেখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে। এই কনসিকুয়েন্স গুলো হয়তো বা পরীক্ষা আসবে। ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া এবং ফিমোরাল হার্নিয়া, অ্যানাটমিক্যালি এটা আপনাকে ডিফারেন্সিয়েট করতেই হবে। সে আপনাকে ডেসক্রাইব করবে মাসটা কিরকম, লোকেশনটা কি, কাফ দিলে কোথায় বালজিং হচ্ছে। এটা দেখে দেখে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোন ধরনের হার্নিয়া। যদি দেখেন এটা ইঙ্গুইনাল ক্রিজের নিচে তাহলে মোস্ট লাইকলি এটা ফিমোরাল হার্নিয়া, এটা উপরে তাহলে ইনডিরেক্ট অথবা ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। ওকে। অ্যাগেন এটা আপনাকে জানতে হবে, এটা আমি কিছু করতে পারবো না এখানে, এটা একদিনও পড়ানোর জিনিস না। বাউন্ডারি ইম্পর্টেন্ট এবং আপনাকে জিজ্ঞেস করবে যে এটা সেটা হলো ডিফেক্ট এবং অ্যাসোসিয়েশন, যেখানে তার ডিফেক্টটা কোনটা হয়েছে, এই হার্নিয়ার কন্টেন্টটা কোন দিক দিয়ে ঢুকতেছে, এটা দিয়ে আপনি এটার বেসিক প্যাথোফিজিওলজিটা বুঝেন কিনা সেটা ওরা চেক করবে। ওকে। তারপরে টপিক যেটা সেটা হলো বিভিন্ন হরমোন নিয়ে বিশাল এক পেজ, তাই তো? এই পেজ আপনার জন্য একটা লাইফ সেভিং। কি জন্য লাইফ সেভিং? এই পেজটা পড়লে আপনার ফিজিওলজি পড়া হয়ে যায়। কারণ জিআইটির ফিজিওলজি খুব বেশি কঠিন কিছু না। এই পেজটা যে পড়ে তার জন্য জিআইটির ফিজিওলজিটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে? দেখা যায় যে এটা দিয়ে ঘুরে ফিরে অনেক কিছু আসতেছে। তো স্টুডেন্ট অবস্থায় আপনি যখন পরীক্ষা দেওয়ার নাই তখন জানি না এই টেবিলটা পড়তে কার কাছে কিরকম লাগে, কিন্তু এই টেবিলের মধ্যে অনেক কোশ্চেন আছে, খুঁটিনাটি অনেক কোশ্চেন আছে। এই টেবিলের মধ্যে এরকম অনেক ইনফরমেশন আছে যেটাতে অনেক কোশ্চেনের অ্যান্সার করা যায়। বুঝতে পারছি?
আচ্ছা, আমাকে একটু প্রি ম্যাচুরলি ব্রেক নিতে হচ্ছে 10 মিনিটের, এটা আমি আমি বুঝতে পারতেছি, এটা প্রি ম্যাচুর একটা ব্রেক। 10 মিনিটের একটা ব্রেক নেন, তারপর আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ। ওকে, দুঃখিত প্রি ম্যাচুর ব্রেকের জন্য। ঠিক আছে। So, প্রথম কথা গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন থেকে আমরা শুরু করি। গ্যাস্ট্রিন আপনার কখন কখন এফেক্টেড হয়, কি কি ডিজিজ কন্ডিশন এফেক্টেড হয়? অফকোর্স সবগুলো ফিজিওলজি আমাদেরকে জানতে হবে, সে কি কারণে কিভাবে কাজ করে, তার কন্ট্রোল গুলো কি। সবচেয়ে বেশি ফোকাস থাকবে হলো কন্ট্রোলের উপরে, কিভাবে কন্ট্রোল করা হয়। এবং অফকোর্স ফিজিওলজি, এখানে আসলে কি বাদ দিবেন এটা বলাটা খুবই ডিফিকাল্ট। এটা এটা বাদ দেওয়ার মতন জিনিস না এই পেজটা। স্পেসিফিক্যালি ফর গ্যাস্ট্রিন, ফর সোমাটিস্ট্যাটিন, ফর কলেসিস্টোকাইনিন, ফর অ্যাটলিস্ট ফিউ টপিক, এটা বাদ বাদ দেওয়া একেবারে ঠিক হবে না। কয়েকটা ডিজিজ এবং ড্রাগ নিয়ে এখানে আপনাকে জিজ্ঞেস করবে, সেটা হলো পিপিআই ইউজ, তারপরে ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, তারপরে কথা হলো জলেঞ্জার অ্যালিসন সিনড্রোম। এই ডিজিজ গুলোর সাথে একটা রিলেশন আছে। যে কোনো ফিজিওলজি আপনি আপনি জানেন, ইউএসএমএল তে যে কোনো ফিজিওলজি অথবা অ্যানাটমি, এটার সাথে ডিরেক্টলি যদি কোনো ডিজিজের কোরিলেশন থাকে, সেটা বাই ডিফল্ট হাই ইয়েল্ড হয়ে যায়। সোমাটোস্ট্যাটিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আসবে, সেটা হলো এই সোমাটোস্ট্যাটিনের অ্যানালগটা আমরা দুইটা পারপাস ইউজ করতে পারি। ইউএসএমএল তে একটা পারপাসই চিন্তা, মানে দুইটা পারপাস, ডায়াগনস্টিক পারপাস ইউজ করা যায়, সেটা যদি রেডিও লেভেল সোমাটোস্ট্যাটিন হয়। আর একটা করা যায় সেটা হলো থেরাপিউটিক পারপাসে। ইউএসএমএল আপনাকে শুধুমাত্র থেরাপিউটিক পারপাসটা জিজ্ঞেস করবে। ওকে। সবচেয়ে বেশি কমনলি যেটা, সেটা হলো ভ্যারিসিয়াল ব্লিডিং। ভ্যারিসিয়াল ব্লিডিং এর অ্যাকিউট কন্ডিশন, অ্যাকিউট ভ্যারিসিয়াল ব্লিডিং এ ইউজ করা হয়। ভিআইপি ও মাতে, যেখানে ভিআইপি সিক্রেটিং টিউমার অথবা কার্সিনয়েড সিনড্রোম অথবা অ্যাক্রোমেগালি। আমরা জানি যে এই সোমাটোস্ট্যাটিনের একটা ক্যারেক্টার হলো সে আদার হরমোনের সিক্রেশনটা কমাইতে পারে। তারপর এখানে ফিজিওলজিটা লাগবে না, এখানে তার ফিজিওলজি রেগুলেশনটা লাগবে না, তার ফাংশনটা লাগবে এবং থেরাপিউটিক ইউজ গুলো লাগবে। কলেসিস্টোকাইনিন নিয়ে আপনাকে ধরেন একটা কোশ্চেন করো যে একটা মানুষ দীর্ঘদিন যাবত টোটাল পেরিফেরাল নিউট্রিশনে আছে, তার এখন কি ঘটনা ঘটবে, রাইট? তার মানে তার এখন কলেসিস্টোকাইনিন আসবে না। কলেসিস্টোকাইনিন না আসলে কি হবে, তার গল ব্লাডার কন্ট্রাকশন হবে না, গল ব্লাডার এমটি হবে না। গল ব্লাডার এমটি না হয় কি হতে পারে, গল স্টোন হতে পারে। এরকম কোশ্চেন। তারপরে কথা হলো সিক্রেটিন কখন আসবে। সিক্রেটিন যখন আসবে, মানে মানে কখন বেশি বেশি আসবে, যখন হাইড্রোজেনের পরিমাণ বেশি। সিক্রেটিন কি ফোর্স করে, বাইকার্বনেট সিক্রেশনে ফোর্স করে। গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পেপটাইডটা এক্সপ্লেন করে কেন ওরাল গ্লুকোজ বেশি বেশি ইনসুলিন রিলিজ করাবে। ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইডের ফিজিওলজি আপনাকে, ফিজিওলজি থেকে কোশ্চেন আসবে না, কিন্তু ভিআইপি ওমাটা আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা, এই ডায়াগনোসিসটা আপনাকে পরীক্ষা আসবে। নাইট্রিক অক্সাইড থেকে আপনাকে পরীক্ষা আসার সম্ভাবনা হলো একটা ডিজিজকে কোরিলেট করে দিবে। সেটা হলো স্মুথ মাসেল রিল্যাক্সেশন হচ্ছে না, তার মানে হলো অ্যাকালাসিয়া। এটার সাথে অ্যাকালাসিয়ার সম্পর্ক কি সেটা জিজ্ঞেস করবে। গ্রেলিনের সাথে সম্পর্ক আছে, সেটা হলো প্রেডার উইলি সিনড্রোম। এটা জিজ্ঞেস করার সম্ভাবনা আছে, অত বেশি না। গ্যাস্ট্রিক অ্যাসিড ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইউএসএমএল খুবই পছন্দ করে, কারণ এটার সাথে অ্যানিমিয়ার একটা সম্পর্ক আছে। তারপরে কথা হলো পেপসিন। পেপসিন অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে কথা হলো বাইকার্বনেট, এটাও অত বেশি ইম্পর্টেন্ট। আপনারা জানেন বাইকার্বনেট কিভাবে কি কাজ করে। প্যানক্রিয়াটিক সিক্রেশনের মধ্যে চলে আসি, সেটা হলো যে প্যানক্রিয়াটিক এনজাইম গুলো আমরা দেখতে পাই, এটা ইনিশিয়ালি ইনঅ্যাক্টিভেট থাকে, ইনফ্লামেশনের মাধ্যমে সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। এই ধরনের ফিজিওলজি আমরা সবাই জানি। দ্যাটস ইট। কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের জন্য আমাদের স্পেসিফিক কিছু ট্রান্সপোর্টার্স আছে। কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন থেকে একটা জিনিস ইউএসএমএল এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ডি জাইলোস টেস্ট। সেই ডি জাইলোস টেস্ট দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়, এটা কি মিউকোসাল ড্যামেজ হয়েছে নাকি মিউকোসাল ড্যামেজ হয় নাই, নাকি এটা প্যানক্রিয়াটিক ড্যামেজ হয়েছে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ভিটামিন এবং মিনারেল অ্যাবজর্পশনের ক্ষেত্রে শুধুমাত্র লোকেশন গুলো দেখে রাখবেন, ডিরেক্ট কোশ্চেন আসার সম্ভাবনা এখানে খুব বেশি না। আর এখানে আমরা এমফাসাইজ করবো সেটা হলো ভাইটামিন বি 12 এর অ্যাবজর্পশন। ভাইটামিন বি 12 অ্যাবজর্পশনের জন্য কেন প্যানক্রিয়াটিকে প্রোটিয়েস দরকার, কেন ইন্ট্রিনসিক ফ্যাক্টর দরকার, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং কেন টার্মিনাল আলিয়াম দরকার, তার মানে টার্মিনাল এলিয়ামে ডিজিজে হবে না, অ্যাবজর্পশন হবে না, প্যানক্রিয়াটাইটিসে এটা অ্যাবজর্পশন হবে না। এই কথাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। পায়ার প্যাচেস এর সাথে হলো ইমিউনোলজি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই পায়ার প্যাচেস কোথায় থাকে, সে কি কাজ করে, ফিজিওলজিটা আপনাকে জিজ্ঞেস করবে। তারপরে কথা হলো বাইল। বাইলের মধ্যে একটা কমনলি একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সেটা হলো কোলেস্টেরলের
আহ মানে কোন এনজাইমটা বাইল অ্যাসিড সিনথেসিসের রেট লিমিটিং এনজাইম, ঘুরে ফিরে এখানে সরাসরি সে জাম্প করতে পারে, আমি এখানে বেশি ফোকাস করবো যে কোনটা রেট লিমিটিং এনজাইম। ওকে, আপনারা সবাই বাইলের ফাংশন জানেন, আপনারা সবাই বাইল সল্টের ফাংশন অলরেডি জানেন। বিলিরুবিনের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ফোকাস করবো, সেটা হলো বিলিরুবিনের মেটাবলিজম। হোয়াট আর দ্য কজেস অফ আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া এন্ড হোয়াট আর দ্য কজেস অফ কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং এখানে কয়েকটা এনজাইমের নামের উপরে অনেক অনেক বেশি এমফাসিস করব, যেমন ইডিপি গ্লুকোরোনোজাইল ট্রান্সফারেজ। ঠিক আছে, কয়েকটা এনজাইমের উপরে অনেক বেশি এমফাসিস হবে। ওরাল প্যাথোফিজিওলজির মধ্যে অ্যাফথাস আলসারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু অ্যাফথাস আলসার থেকে কিছু জিনিসের সাথে আপনাকে কিছু জিনিসের সাথে আপনাকে কোরিলেট করে দিতে পারে ওরাল আলসারের সাথে, সেটা হলো বেসের সিন্ড্রোম আর হলো এসএলই। দুইটাকে একসাথে কেন দিছে আই ডোন্ট নো। এসএলই তে পেইনলেস আলসার আর বেসের সিন্ড্রোমে পেইনফুল আলসার, যদি আমি ভুল না বলে থাকি। স্কোমাসেল কার্সিনোমা আপনাকে ওরাল আলসারের একটা ম্যানিফেস্টেশন বলবে, একটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস বলবে। যে পেশেন্ট এল্ডারলি, যে পেশেন্ট কিনা স্মোকার, অনেক সময় ছবি দিতে পারে, সেটা দেখে আপনি বুঝবেন যেটা স্কোমাসেল কার্সিনোমা। অথবা আপনাকে ইরেথ্রোপ্লাকিয়ার কথা বলতেছে অথবা লিকোপ্লাকিয়ার কথা বলতেছে, দুইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সাইলোলিথিয়াসিস, স্টোন ফর্মেশন, অত বেশি পরীক্ষায় আসার টপিক না এটা, কিন্তু এটা জানা যে সাইলোলিথিয়াসিস এর থেকে সাইলোডিনাইটিসটা হয়, এইটুকু জানা, যে কোনটার প্যাথোলজি কোনটা এটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। সালাইভারি গ্ল্যান্ড টিউমারের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে। যে প্লিওমরফিক অ্যাডেনোমা, যদি এটা বিনাইন, কিন্তু এটার ক্যাপসুলটা ক্যাপসুলটা কি না ওয়েল ডেভেলপ না, ক্যাপসুলটা ওয়েল ডেভেলপ না হওয়ার জন্য কি হয়, এটাকে কমপ্লিটলি রিসাকশন করা যায় না এবং পরবর্তীতে রিকারেন্স হয়। এই কথাটা ওরা খুবই পছন্দ করে, আপনাকে জিজ্ঞেস করবে মোস্ট কমন ক্যান্সারের নাম কি, যদি এখানে কার্সিনোমা হয় মোস্ট কমন কার্সিনোমার নাম কি, মিকোএপিডার্মাইড কার্সিনোমা, মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার। ওকে, তাহলে মোস্ট কমন টিউমার কোনটা, মোস্ট কমন ম্যালিগন্যান্ট টিউমার কোনটা, কি নিয়ে প্রেজেন্ট করে। তারপরে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন যদি হয় আমি বুঝবো কি করে। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন যদি হয় তাহলে সেখানে ফেশিয়াল নার্ভ পলসি পাওয়া যাবে। আমরা জানি পিলোমরফিক অ্যাডেনোমার কমন সাইট হলো প্যারোটিড গ্ল্যান্ড, এবং প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে যেটা আছে সেটা হলো ফেশিয়াল নার্ভ। সো ইউ হ্যাভ টু রিমেম্বার যে আপনি যখন এই টিউমারটাকে রিসেকশন করবেন তখন একবার ফেশিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, অর এই টিউমারটা যদি ম্যালিগন্যান্ট হয়ে যায়, সে যদি সরাসরি নার্ভকে ইরিটেট করে, তখন আরেকবার ফেশিয়াল নার্ভ পলসি হতে পারে। ওকে, অ্যাকালাসিয়া, অ্যাকালাসিয়া থেকে পরীক্ষা সবচেয়ে বেশি আসবে যেটা, সেটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দিবে যে ডিসফেজিয়া এবং ভমিটিং হচ্ছে, পরবর্তীতে রিগার্জিটেশন হচ্ছে। ইয়ং ফিমেল অথবা মিড এজ ফিমেল, তখন আপনাকে চিন্তা করতে হবে যে ওকে ডায়াগনোসিস কি। পরীক্ষা আপনাকে সবচেয়ে বেশি কমনলি এখানে পরীক্ষায় যেটা আসবে সেটা হলো ডায়াগনোসিস কি। তারপর আসবে প্যাথোফিজিওলজি, যেখানে অ্যাকচুয়াল চেঞ্জটা কি হচ্ছে এবং সেই চেঞ্জটা দেখা যায় কিসে, সেই চেঞ্জটা দেখা যায় হলো ম্যানোমেট্রিতে। এই কথাগুলো জানতে হবে যে ম্যানোমেট্রিতে অ্যাকচুয়াল চেঞ্জটা কি দেখা যায়। ওকে, লোয়ার ইসোফেজাল স্ফিংক্টারের টোন বেড়ে গেছে এটা দেখা যায়, আর একটা দেখা যায় আপনার পেরিস্টালসিস কমে গেছে। দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এখন ইউএসএমএল আরেকটা জিনিস পছন্দ করে, সেটা হলো রিস্ক ফ্যাক্টর। আপনি বুঝেন কিনা যে একটা পেশেন্টের যদি একালাসিয়া হয় এটা তাহলে কি সমস্যা, এটা কিসের রিস্ক ফ্যাক্টর, এটা ইসোফেজাল ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। এইটুকু বোঝা আর কি, এইটুকু বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন ট্রিটমেন্ট, ওই যে বললাম যে লেভেল 2 লেভেল 3 কোশ্চেন মানে হলো আপনাকে যখন জিজ্ঞেস করা হয়ে যাচ্ছে পেশেন্টের এটা হলো ক্লিনিক্যাল সিমটম, এখন বলো তার রেডিওলজি ফাইন্ডিং কি। যদি সরাসরি রেডিওলজি ফাইন্ডিং মানে বলতে পারেন, তার মানে আপনি অবশ্যই ডায়াগনোসিস করতে পারছেন, নাহলে তো রেডিওলজি ফাইন্ডিং বুঝতেন না। আপনাকে যদি জিজ্ঞেস করে একটা ক্লিনিক্যাল পিকচার দিয়ে যদি জিজ্ঞেস করে বলো তার সিমটমের কারণ কি, আপনি যদি বলতে পারেন লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্স করতেছে না, তার মানে আপনি লেভেল 2 কোশ্চেন অ্যান্সার করতেছেন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তার এই সিমটমকে কন্ট্রোল করার জন্য কি করতে হবে, অ্যান্সারের একটা অপশন আপনি সিলেক্ট করলেন, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের টোনটাকে রিল্যাক্স করাতে হবে, অর্থাৎ বোটুলিনাম টক্সিন দিতে হবে, এন্ডোস্কোপিক ডাইলেশন করতে হবে। তার মানে আপনি বুঝে ফেলছেন যে এটা একলাসী নিয়ে কথা হচ্ছে, আপনি লেভেল 3 অ্যান্সার করতে পারছেন। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে ঘটনা ঘটতেছে অপোজিট। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার টোনটা কমে গেছে, এখন রিফ্লাক্স হচ্ছে ফ্রম স্টোমাক টু দা ইসোফেগাস, রাইট। আচ্ছা, এটা হওয়ার সাথে সাথে কিছু কনসিকুয়েন্সেস আছে, অ্যাগেন যে কথাটা আমি একটু আগে বললাম, যে ইউএসএমএল তে কোনো ধরনের কনসিকুয়েন্স, কোনো ধরনের কমপ্লিকেশন, একটা জিনিসের রিস্ক ফ্যাক্টর অথবা সেই জিনিসটা যদি হয় অন্য কিছু রিস্ক ফ্যাক্টর, সবগুলো কন্ডিশন একসাথে ইম্পর্টেন্ট হয়ে যায়। গ্যাস্ট্রোইসোফেজাল রিফ্লাক্স ডিজিজের সাথে সবচেয়ে সবচেয়ে টেরিফিক যেটা রিস্ক ফ্যাক্টর, টেরিবল রিস্ক ফ্যাক্টর যেটা, সেটা হলো এখান থেকে ব্যারেট ইসোফেগাস ডেভেলপ করে এবং পরবর্তীতে অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করা। আপনাকে এটা সবচেয়ে বেশি জিজ্ঞেস করবে। এখন আদার কি কি কমন সাইড ইফেক্ট গুলো আছে, যেমন ইরোসিভ গ্যাস্ট্রাইটিস ইসোফেজাইটিস আছে কিনা,
ইরোসিভ ইসোফেজাইটিস এন্ডোস্কোপিতে দেখা যাবে। ইরোসিভ এসোফেজাইটিসটা হলে পেনফুল কন্ডিশন, বার্নিং সেন্সেশন। স্ট্রিকচার যদি ডেভেলপ করে তাহলে পেশেন্ট বলবে এতদিন আমার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ছিল, বার্নিং সেন্সেশন ছিল, নাও আই এম ফিলিং বেটার, বাট আমার বার্নিং সেন্সেশনটা এখন ইমপ্রুভ, কারণ স্ট্রিকচার ডেভেলপ হয়ে গেছে মানে ন্যারো হয়ে গেছে। এখন আর কন্টেন্ট, স্টোমাকের কন্টেন্ট ইসোফেগাসে আসতেছে না, তাই তাই তার বার্নিং সেন্সেশনটা ইমপ্রুভ হয়েছে। কিন্তু এখন তার নিউ কমপ্লেন্ট হলো আমার এখন গিলতে সমস্যা হয়। সে নতুন ডেভেলপ করছে ডিসফেজিয়া। লং টার্ম গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সিমটম, সাডেনলি চলে গেছে তার বার্নিং সেন্সেশন, অ্যাপেয়ার হয়েছে ডিসফেজিয়া, মোস্ট লাইকলি এখানে স্ট্রিকচার। এই স্ট্রিকচার হতে পারে বিনান, স্ট্রিকচার হতে পারে ম্যালিগনেন্ট। সো যখনই কোন একটা পেশেন্ট এরকম স্ট্রিকচার কমপ্লেন করবে, সাথে সাথে আমাদেরকে কি করতে হবে, এন্ডোস্কোপি করে সেখান থেকে বায়োপসি নিয়ে কনফার্ম হতে হবে এটা বিনান স্ট্রিকচার নাকি ম্যালিগনেন্ট স্ট্রিকচার। তার মানে কি, আমি আপনাকে বলে দিলাম, দ্য সেম ওয়েতে কে প্রেজেন্ট করবে, সেম ওয়েতে ক্যান্সার প্রেজেন্ট করবে, কিন্তু ক্যান্সারের পেশেন্ট বলবে সাথে অ্যানোরেক্সিয়া আছে, ওয়েট লস আছে, আরো একটু আপনাকে ক্লু দিবে। তো রিয়েল লাইফ খুব ডিফিকাল্ট, দেখেন পরীক্ষা অলওয়েজ ইজিয়ার দ্যান দ্য রিয়েল লাইফ। ঠিক আছে। ব্যারাটিসোফেগাসের ক্ষেত্রে আপনাকে একটু বুঝতে হবে ভাই, ব্যারাটিসোফেগাস ক্লিনিক্যাল ডায়াগনোসিস না। উইদাউট এন্ডোস্কোপিক বায়োপসি ব্যারাটিসোফেগাস ডায়াগনোসিস করা যায় না। এই কথাগুলো যেন আমরা না, মানে মিস না করি। ইসোফেজাইটিস এর কি কি কারণ হতে পারে? এটা হতে পারে রিফ্লাক্স ইসোফেজাইটিস, এটা হতে পারে মেডিকেশন ইনডিউস ইসোফেজাইটিস। ক্লিনিক্যাল সাসপিশন অনেক ইম্পর্টেন্ট। ইয়ং ফিমেল, কোনো এরকম ইরিটেট করে, এরকম ইয়ং ফিমেলের ঢং বেশি থাকে, আপনারা জানেন না সবাই। ওকে, সো সেখান থেকে হয়েছে বেশি মানে সামহাও ওরা এটার প্রতি বেশি, কেউ কেউ করবে বেশি কমপ্লেন করবে, আর কখনো কখনো আপনাকে এন্ডোস্কোপিক ফাইন্ডিং দেখাবে যে না, কমপ্লেন বেশি না, সত্যিই তার এটা ঘটনা ঘটছে আর কি। ঠিক আছে। তাহলে কি কি ধরনের ড্রাগ সেকেন্ডারি টু বিসফসফোনেট? টেট্রাসাইক্লিন, এনএসআইডি, ফেরাস সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, এই ধরনের ড্রাগ গুলো। মেন কথা, যে কোনো ড্রাগের সাথে হতে পারে, বাট এগুলো কমন। ইসোনোফিলিক ইসোফেজাইটিস, এই ইসোনোফিলিক ইসোফেজাইটিস এর সাথে যেটা সম্পর্ক সেটা হলো অ্যাটোপিক ডিজঅর্ডারের। কিন্তু এখানে আরেকটা কথা না বললেই না, সেটা হলো আপনি যখন রিফ্লাক্স ইসোফেজাইটিস পাবেন, সেই রিফ্লাক্স ইসোফেজাইটিস যদি আপনি বায়োপসি নেন, সেখানে আপনি ইসোফিলের প্রেজেন্স পাবেন, কিন্তু তখনই কিন্তু সেটা ইসোনোফিলিক ইসোফেজাইটিস হয়ে যাচ্ছে না। ঠিক আছে। তো এটা হলো ইমিউনো মেডিয়েটেড আর ওইটা হলো অ্যাসিড মেডিয়েটেড, দুইটা দুইটা ডিফারেন্ট। ইনফেকশাস ইসোফেজাইটিসটা আপনার জন্য পরীক্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এটা হয় ক্যান্ডিডা, এইচআইভি টেস্ট করতে হবে। কিন্তু এখন প্যাটার্ন গুলো বুঝতে হবে, মানে বাকি ইনফেকশাস ইসোফেজাইটিস হওয়ার মানে হলো এই পেশেন্টের কোন একটা কারণে ইমিউনো সাপ্রেশন আছে। যদি তার অ্যাক্টিভ কোনো কারণ আমি খুঁজে না পাই, অ্যাক্টিভ কারণ খুঁজে না পেলে সাথে সাথে কি করতে হবে, এইচআইভি খুঁজতে হবে। ক্যান্ডিডা, তারপরে কি ক্যান্ডিডার লেশনটা কিরকম, এইচএসভির লেশনটা কিরকম, সিএমবির লেশনটা কিরকম, এই লেশনের মরফোলজি গুলো থেকে আপনাকে জানতে হবে যে কোনটা কি ধরনের আসছে। করোসিভ ইসোফেজাইটিস সেকেন্ডারি টু কস্টিক ইনজেকশন, অ্যাগেন এটা হলো ইয়ং পপুলেশনের ক্ষেত্রে পাওয়া যায় এবং সুইসাইডাল অ্যাটেম্প থেকে পাওয়া যায়। করোসিভ ইসোফেজাইটিস সেকেন্ডারিলি কিছু কমপ্লিকেশন নিয়ে আসে, সেই কমপ্লিকেশন গুলো সম্পর্কে একটু এডুকেটেড থাকতে হবে। সেটা হলো ইসোফেজিয়াল স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, যে স্ট্রিকচারটা হতে পারে বিনাইন অথবা মালিগন্যান্ট। পাওয়ার, এবং তার মানে এখান থেকে আপনি আরেকটা জিনিস জানলেন যে কোরোসিভ ইসোফেজাইটিসটা কিসের রিস্পেক্টর, ইসোফেজিয়াল কার্সিনোমার রিস্পেক্টর। পামার ভিনসন সিনড্রোম নাওয়াডেজ প্র্যাকটিক্যাল লাইফে খুবই রেয়ার, বাট স্টিল দে লাইক ইট, সো ইউ হ্যাভ টু লার্ন দিস। ম্যালিডিউয়াস সিনড্রোমের সাথে আপনাকে ভেড়াচেরা লাগবে, যেটা সেটা হলো ইসোফেজিয়াল পারফোরেশন। বোরহ্যাপ সিনড্রোম, এটাকে আলাদা করার উপায়টা কি? একজনের মেডিস্টিনাল ফাইন্ডিংস থাকবে, আরেকজনের মেডিস্টিনাল ফাইন্ডিংস থাকবে না, শুধুমাত্র মাইল্ড ব্লিডিং থাকবে, ইসোফেজিয়াল ব্লিডিং থাকবে। দুইজনের মধ্যে সিমিলারিটিস কি? দুইজনের মধ্যে সিমিলারিটিস, দুইজনেরই একটা কি বলে, একটা ভমিটিং এর হিস্ট্রি থাকবে, সিভিয়ার ভমিটিং এর হিস্ট্রি থাকবে। ইসোফেজিয়াল ভ্যারিসেস নিয়ে আমাদের টিচাররা সবসময় একটা কথা বলে যে আচ্ছা বাদ দাও, টিচারের কথা বলবো না। ইসোফেজিয়াল ভ্যারিসেস নিয়ে এরকমটা চিন্তা করবেন না যে ওয়েল, এই পেশেন্টের সব সময় লিভার সিরোসিস এর ফাইন্ডিংস থাকবে, মোস্ট অফেন থাকবে, কিন্তু লিভার কি বলে, ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল ব্লিডিং ক্যান বি দ্য ফার্স্ট ম্যানিফেস্টেশন। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তা ইসোফেজিয়াল ভ্যারিসেস এর সাথে কিছু আপনি ভেগ সিমটমটাকে একটু মনে রাখবেন। ধরেন একটা মেল পেশেন্ট, তার গাইনোকমাসিয়া আছে, সাথে তার ইসোফেজিয়াল ভ্যারিসেস, তার অ্যালকোহল ইউজের হিস্ট্রি আছে, ইসোফেজিয়াল ভ্যারিসেস, অথবা তার লিভার ফাংশন টেস্ট একটু এএসটি এএলটির রেশিওটাকে অল্টার দেখাচ্ছে, আপনার সাসপিশনটা খুব হাই থাকবে যে পেশেন্টের লিভার সিরোসিস থেকে ইসোফেজিয়াল ভ্যারিসেস হয়েছে কিনা। ডিস্টাল ইসোফেজিয়াল স্পাজম, ডিস্টাল ইসোফেজিয়াল স্পাজমের সাথে
এটার সাথে ট্রিটমেন্টটা কি? এটা ট্রিটমেন্ট হলো, এটা ডিস্টাল ইসোফেজিয়াল স্পজম কখন হচ্ছে আমরা জানি না, আনকোঅর্ডিনেটেড। আলাদা করবো কি করে ভাই যে পামার ভিনসন সিনড্রোম নাকি ডিস্টাল ইসোফেজিয়াল স্পজম? ওই যে লোকেশন দেখে। সেটা হলো পামার ভিনসন সিনড্রোমে ইউজুয়ালি আপার ইসোফেগাসে, ডিস্টাল ইসোফেজিয়াল স্পজম সাধারণত লোয়ার ইসোফেগাসে। তাহলে সেটা হলো স্পন্টেনিয়াস নন পেরিস্টালটিক কন্ট্রাকশন। আমি জানি না কেন হচ্ছে, বাট কিছু 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 ইরিটেটিং ফ্যাক্টর থাকতে পারে, যেমন এক্সট্রিম টেম্পারেচারের ফুড, ইদার টু কোল্ড অর টু হট। আর এখন এই পেশেন্ট যেটা কমপ্লেন করবে সেটা হলো চেস্ট পেন নিয়ে কমপ্লেন করবে। এখন চেস্ট পেন হলে এটা যে ইসোফেগাস থেকে আসতেছে চেস্ট চেস্ট পেন, সেটা বুঝবো কি করে? এই যখনই তার এই পেন, সে তখনই তার ডিসফেজিয়া। ঠিক আছে, এখন কথা হলো যে ডিসফেজিয়া, আচ্ছা এটা হলো প্র্যাকটিক্যালি অনেক ডিফিকাল্ট। তো মজার ব্যাপার হলো যে পেশেন্টকে কোনো একটা কিছু মুখে দিছে, মুখে দেওয়ার সাথে সাথে ইরিটেট করছে, তখনই এই স্পজম শুরু হয়েছে। ওকে, তো আপনাকে এত খুশি, আপনাকে খুব অবভিয়াস ফাইন্ডিং দেওয়া হবে। আপনাকে বলবে একই সাথে ডিসফাজিয়া, একই সাথে ওই মানে পেইন। তাই ডিসফেজিয়াটার কারণ হলো এই স্পজমটা হচ্ছে নন পেরিস্টালটিক, দ্যাটস ওয়াই। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ম্যানোমেট্রি এটা ডায়াগনস্টিক, যদি আপনি এটা ক্যাচ করতে পারেন। ম্যানোমেট্রিতে যদি আপনি ধরতে পারেন যে যখন কন্ট্রাকশন হচ্ছে তখন যদি ধরতে পারেন। ব্যারিয়াম সোয়ালোটা সাধারণত ডায়াগনস্টিক না, কারণ এটা ধরাটা খুব ডিফিকাল্ট, কিন্তু ফাইন্ডিংস জানাটা ইম্পর্টেন্ট। যে ব্যারিয়াম দিলাম, ব্যারিয়াম সোয়ালো দিলাম, দেন আমার কন্ট্রাকশন হলো, আমি কি দেখতে পাবো? ম্যানোমেট্রির ফাইন্ডিংস ইম্পর্টেন্ট, পরীক্ষা জিজ্ঞেস করবে, কারণ ম্যানোমেট্রিক্স এর ফাইন্ডিং যদি আপনি বুঝতে পারেন তার মানে আপনি প্যাথোফিজিওলজি বুঝছেন। এবং এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো নাইট্রেট এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অর্থাৎ স্মুথ মাসেলকে আমরা টার্গেট করতেছি। স্ক্লেরোডার্মা ইসোফেজিয়াল ইনভলভমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এর একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের প্রেশার কমে যাচ্ছে এবং ইসোফেজিয়াল ডিসমোটিলিটি হচ্ছে। তার মানে একই সাথে ডিফ্লাক্স, একই সাথে ডিসফাজিয়া। ইউনিক প্রেজেন্টেশন স্ক্লেরোডার্মার ইসোফেজিয়াল ইনভলভমেন্টের ক্ষেত্রে। ইসোফেজিয়াল পারফোরেশন কয়েকটা কারণে হতে পারে, সিভিয়ার ভমিটিং এটার জন্য হতে পারে, অথবা রিসেন্ট বায়োপসি নিছে, এন্ডোস্কোপি করছে সেটার জন্য হতে পারে। এই পেশে অথবা তার কোনো ফরেন বডি ইনজেকশন থেকে হতে পারে, কিন্তু মোস্ট কমন সিচুয়েশন হলো দুইটা। বোরহ্যাপ সিনড্রোমের পেশেন্টের মেডিস্টেনাইটিস এর ফাইন্ডিংস থাকবে, অর্থাৎ চেস্ট ওয়ালে ব্লেব থাকবে। এবং কি হতে পারে মানে মেডিস্টেনাইটিস এর যত যত ফাইন্ডিংস আছে, তার সিস্টেমিক ইনফ্লামেটরি ফাইন্ডিং ইনফ্লামেটরি ফাইন্ডিং থেকে ফিভার পর্যন্ত প্রেজেন্টেশন আসতে পারে, যদি এটা প্রেজেন্টেশন একদিন দুদিন পরে হয়। ইনিশিয়ালি এটা থাকে না তো কিছু, বাট খুব অবভিয়াস থাকে। মানে দুইজনের ক্ষেত্রে ম্যালিডোয়াস সিনড্রোমটা একটু মাইল্ড প্রেজেন্টেশন, আর ইসোফেজিয়াল পারফোরেশনের ক্ষেত্রে একটু সিরিয়াস পেইন। দেখবেন পেশেন্টের সিরিয়াস কন্ডিশন, ওটা দিয়ে দিবেন, কঠিন না। ব্যারেট ইসোফেগাস, আর এগুলো সবকিছু এক্সপ্লেন, এটা আসলে মেইন লেকচার এক্সপ্লেন করা, আপনাদের এখন এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট। যে পেশেন্টের কেন কালেকশন হবে, কেন প্লুরাল এফিউশন হবে, কেন নিউমোমিডিস্ট্রিনাইটিস হবে, নিউমোমিডিস্ট্রিনাম পাওয়া যাবে, নিউমোমিডিস্ট্রিনাম হলে আমি ফিজিক্যাল ফাইন্ডিংস কি পাবো, এগুলো সবকিছু চিন্তার বিষয় আর কি। ঠিক আছে, ব্যারেট ইসোফেগাস। স্টেপ ওয়ানে ব্যারেট ইসোফেগাসের ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে না। স্টেপ ওয়ান জিজ্ঞেস করবে যে ব্যারেট ইসোফেগাস হতে পারে, আপনি এটা বুঝেন কিনা। স্টেপ ওয়ান জিজ্ঞেস করবে ব্যারেট ইসোফেগাস হলে সমস্যাটা কি, ব্যারেট ইসোফেগাস জিনিসটা কি। এখন আমি এখানে হিস্টোলজি করলে দেখতে পাবো কি? এগুলো যদি আপনি বুঝতে পারেন, এগুলো যদি আপনি অ্যান্সার করতে পারেন, মানে ইউর রক। ইসোফেজিয়াল ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলো আপনাকে জিজ্ঞেস করবে যে, এবং ইউএসএমএল যে কাজটা করে কোন পেশেন্টের ক্ষেত্রে কোনটা রিস্ক ফ্যাক্টর সেটাকে আইডেন্টিফাই করতে হবে। বাংলাদেশের পড়ালেখা হলো যে বলো 10টা কারণ বলো, আরে ভাই 10টা কারণ একটা পেশেন্টের জন্য হয় না কখনো। একটা পেশেন্টের জন্য একটা দুটা তিনটা সবচেয়ে বেশি পসিবল কারণ হতে পারে। গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রাইটিস থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, ইউএসএমএল খুব পছন্দ করে। সাধারণত এখান থেকে আপার জিআই ব্লিডিং এর প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, যে তার আপার জিআই ব্লিডিং এবং সাথে তার এরকম সিভিয়ার পেইন, বলো কারণ কি। এখন গ্যাস্ট্রাইটিস তারা খুবই পছন্দ করে। ক্রনিক গ্যাস্ট্রাইটিস এর মধ্যে দুইটাকে আলাদা করতে পারো, এটা অটোইমিউন নাকি এইচ পাইলোরি। ম্যানিয়ার ডিজিজ মোটামুটি লেভেলের ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না। গ্যাস্ট্রিক ক্যান্সার, ম্যানিয়ার ডিজিজে কি ঘটনা ঘটে এটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। যে ঘটনা ঘটতেছে, খুব বেশি মিউকাস প্রডিউস করতেছি, খুব বেশি মিউকাস প্রডিউস হওয়ার জন্য আমার অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, কারণ অনেক প্রোটিন লস হয়ে যাচ্ছে এবং আমার ম্যালাইজেশন হচ্ছে। গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কি, কি কি ধরনের মেটাপ্লাসিয়া হয়, কি কি সেকেন্ডারি ফাইন্ডিংস পাওয়া যায়। এটার সাথে ই ক্যাটারিনের সম্পর্কটা আরো খুবই পছন্দ করে, আমরা ই ক্যাটারিনের সম্পর্কটা দেখবো। পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার ভার্সেস ডিউডেনাল আলসার, দুইটা পার্থক্য করতে পারাটা ইম্পর্টেন্ট, কোনটা রিস্ক ফ্যাক্টর কে আগে।
যখন আপনাকে পেপটিক আলসার ডিজিজ নিয়ে কোনো একটা কথা বলবে, পেশেন্ট প্রোফাইল যখন দেখবেন আউটসাইড ইউএসএ মেনলি, চোখ বন্ধ করে একটু বলার চেষ্টা করবেন এটা এইচ পাইলোরি, অন্য কিছু না, ঠিক আছে? ট্রাই করবেন এটা এইচ পাইলোরি বলার, সব সময় সব সময় সব সময়। ওকে। আচ্ছা, তারপরে কথা চলে আসি যে আলসারের কমপ্লিকেশন নিয়ে কি কি প্রেজেন্ট করবে। আলসারের কমপ্লিকেশন হলো ব্লিডিং। ব্লিডিং থেকে আপনাকে জিজ্ঞেস করবে কোন আর্টারি থেকে ব্লিডিং। অবস্ট্রাকশন পাইলারি চ্যানেল হতে পারে, ডিউডেনাল হতে পারে। পারফোরেশন যদি হয় অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র, ঠিক আছে? এবং পারফোরেশনের ক্ষেত্রে আপনাকে এক্স রে দিবে। এক্স রে দেখে পারফোরেশন আইডেন্টিফাই করতে হবে, ক্লিনিক্যাল পিকচার বলবে, বোর্ড লাইক রিজিডিটি, এগুলো শুনে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অ্যাকুট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, আপার জিআই ব্লিডিং হতে পারে, লোয়ার জিআই ব্লিডিং হতে পারে। মোস্ট কমন কজ জানতে হবে। আপার জিআই ব্লিডিং যদি হয় তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কারণ কি? এটা হতে পারে পেপটিক আলসার ডিজিজ, এটা হতে পারে ভ্যারিসিয়াল হেমোরেজ। লোয়ার জিআই ব্লিডিং যদি হয়, যদি এটা পেইনলেস হয়, তাহলে কারণ কি? একটা এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে লোয়ার জিআই ব্লিডিং, ঠিক আছে, পার রেক্টাল ব্লিডিং, পেইনলেস পার রেক্টাল ব্লিডিং এর মোস্ট কমন কারণ কি বলেন? পার রেক্টাল ব্লিডিং এল্ডারলি পেশেন্ট, মোস্ট কমন কারণ কি? দেখি কি বলতে পারে। কোনো পড়া জিজ্ঞেস করি না। যে বলছে ডাইভার্টিকুলোসিস সে আমার মন জয় করে ফেলছে। যে বলবে হেমোরয়েড, আর একটু পড়তে হবে ভাই ঠান্ডা মাথায়, ঠিক আছে? ইউএসএমএলই মোস্ট কমন কজ খুব পছন্দ করে, খুব জিজ্ঞেস করে। ওকে ভাই, যারা নতুন আসছেন জানি না আপনি কি ভাবতেছেন, আমি কোনো কিছু বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, জানি না কতটুকু হেল্প হচ্ছে। ঠিক আছে, আপনাদের সাথে একটা দূরত্ব দূরত্ব মনে হচ্ছে। আমি যদি কোনোভাবে আপনাদেরকে হেল্প করতে পারি, প্লিজ। আমি আপনাদেরকে আসলে স্কেয়ার করতে চাই না। অ্যাগেন, যেখানে যেখানে আমি থেমে বলি যে এই জায়গায় যদি আপনার এক্সপ্লানেশন দরকার হয়, এক্সপ্লানেশন নেন, ওগুলো দরকার, ঠিক আছে? বাকি যত জায়গায় আমি এক্সপ্লানেশন নিয়ে, মানে ওর যদি কিছু না করি, খুব বেশি এমফাসিস না করি, জাস্ট ইগনোর করেন সিম্পলি। এনবিএমই দেন, এনবিএমই দেওয়ার পরে যদি আপনার স্কোর কিরকম হচ্ছে, কি করতেছেন না করতেছেন, আপনার জন্য আমি ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যান নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার জন্য আমি রেডি আছি। ওকে। তো এটা একটা কঠিন জার্নি, এবং শেষের দিকে কঠিনের পরিমাণটা আরো বেড়ে যায়, অস্থির লাগা শুরু হয়, কিন্তু ভেঙে পড়বেন না। অনেক দূর চলে আসছেন আলহামদুলিল্লাহ। একটা সময় ইউএসএমএল, মানে আপনি এখন ইউএসএমএল দেওয়ার খুব কাছাকাছি চলে আসছেন, ঠিক আছে? আর কটা দিন ধৈর্য ধরেন, আর কটা দিন চেষ্টা চালায় যান। আমি জানি আপনাদের খুব টায়ার্ড লাগে একটা সময়, যে পরীক্ষা আর কবে দিতে পারবো, রাইট? কিন্তু বিশ্বাস করেন, এই যে লম্বা এই মানে জার্নিতে, এই লং জার্নিতে 2-3 মাস কিচ্ছু না, বিশ্বাস করেন। 2-3 মাস, 3-4 মাস কিচ্ছু না, এগুলো পরে অনেক ভাবে কাভার করা যাবে। অথবা পরে, এখন যদি 2-3 মাস এক্সট্রা লেগে যায়, পরে এটাকে কাভার করা যাবে। এখন যদি 2-3 মাস কমে যায়, দ্যাট ডাজ নট মিন যে আপনি এরপরে লস হবে না। এটা একটা লম্বা জার্নি, গিভ আপ করবেন না, ঠিক আছে? একটু ধৈর্য ধরে, আর কয়টা দিন আমরা ধৈর্য ধরি, বারবার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, পড়াশোনায় ফোকাস করি। যখন ওভারঅল ফিল করবেন ভাই, আমি জানি ওভারঅল ফিল হয় মাঝে মধ্যে, এত টপিক এত কিছু কিভাবে কি করব, আমি জানি খুব ওভারওয়েলমিং ফিল হয়। ছোট ছোট জিনিস জিনিস একটু মানে আমরা এইম করব, ঠিক আছে? ভুলে যাই কখন পরীক্ষা, ভুলে যাই কবে পরীক্ষা, ভুলে যাই কি সমস্যা। চলেন না ফোকাস করি শুধুমাত্র জিআইটি তে নেক্সট 2টা দিন। সম্ভব না? এইভাবে নিজের ব্রেনটাকে এভাবে ঠান্ডা করে বুঝাবেন যে নেক্সট 3টা দিন আমি শুধুমাত্র এটাতে চিন্তা করবো, এত কিছু চিন্তা করার দরকার নেই। নেক্সট 3টা দিন আমি শুধুমাত্র এই সিস্টেমটা পড়বো, একটু মন দিয়ে পড়বো, একটু ফিল করে করে পড়বো। নিজেকে বুঝান প্রতিটা লাইন ইম্পর্টেন্ট না, প্রতিটা ইনফরমেশন ইম্পর্টেন্ট না। নিজেকে বুঝান আলহামদুলিল্লাহ অনেক কিছু পারেন। আমি জানি মানে এজ এ স্টুডেন্ট সব সময় আমাদের একটা ফিল হবে, আপনার কাছে এটা সব সময় ফিল হবে মেডিসিনে, যে আপনি কিছুই পারেন না, আপনি অনেক কিছু পারেন না। এটা একটা কনস্ট্যান্ট ফিলিং, কিন্তু ট্রুথ হলো আপনিও অনেক কিছু পারেন ইনশাল্লাহ। আপনাকে এখন একটা এনবিএমই দিতে দিলে আপনি জিরো স্কোর করবেন না, তাই না? নিশ্চয়ই অনেক কিছু স্কোর করতে পারবেন। তার মানে আপনি অনেক কিছু জানেন, সত্যি আপনি অনেক কিছু জানেন। আপনারা বাংলাদেশের যাদেরকে অনেক, মানে ভালো স্টুডেন্ট বা সাকসেসফুল মনে করেন, তাদেরকে এনবিএমই দিলে তারা লিটারালি মানে ক্রাশ করবে আপনার সামনে, ঠিক আছে? সো আপনি এই যে একটা কঠিন পাথওয়েতে আছেন, এতদিন ধরে চেষ্টা করতেছেন, পরীক্ষা দেওয়ার খুব কাছাকাছি চলে আসছেন, মিনস ইউ অ্যাচিভ সো মাচ। লাস্ট মোমেন্টে এসে শুধু শুধু ফ্রাস্ট্রেটেড হবেন না, হতাশায় ভুগবেন না, কারণ আমার এই কোর্সটা একটু এরকম, অনেক সময় মানে রিকল করতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়। তো অনেক ব্যাখ্যা যদি আপনার কাছে মাথায় না থাকে, এটা নিয়ে মানে ওভারওয়েল হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? চেষ্টা করেন কতটুকু ফাইন্ড আউট করা যায়। চেষ্টা করেন যে একেবারে ব্যাখ্যা না হোক, অন্তত অ্যান্সারটা পারি কিনা। যেমন আমি আজকে একটা টেস্টের কথা বলছি, ডি জাইলোস টেস্ট, হয়তো আপনার ভুলে গেছেন ডি জাইলোস টেস্টটা কিভাবে কি করে যেন।
কিভাবে যেন ম্যালাব্রেশন সিন্ড্রোম গুলোকে আলাদা করে। ওকে, আপনি হয়তো বা ভুলে গেছেন, জাস্ট একটু গুগল করে শিখে নেন, দ্যাটস ইট। পরীক্ষার শেষের দিকে এরকম হয়, আপনি অনেক কিছু ভুলে যাবেন, এবং প্রতিটা ভুলে যাওয়া মানে বারবার যখন আপনার কাছে আইডেন্টিফাই হবে ওইটা ভুলে গেছি সেটা ভুলে গেছি, এটা আপনার জন্য এক একটা ট্রমা। এটা আপনার এক একটা মানে খুব মানে বিরক্ত লাগবে, কিন্তু এট দ্য সেম টাইম এটা একটা গ্রোথ। এট দ্য সেম টাইম আপনি ফাইনালাইজ করতেছেন। আমরা একেবারে কোন একটা কিছু ফাইনালাইজ করার সময় কি করি, দেখি না যে ছোটখাটো ডিফেক্ট কোথায় আছে, সেগুলোকে ঠিক করি। সো এখন হলো আমরা সেই কাজটা করতেছি। ওকে, তা বিশ্বাস করেন, দিস ইজ দ্য প্রসেস। মানে আপনি এখন যে পেইনটা ফিল করতেছেন আপনার, আপনি এখন যেটার মধ্যে দিয়ে যাচ্ছেন, দিস ইজ দ্য প্রসেস। সো জাস্ট এমব্রেস ইট, ইউল বি সো প্রাউড। পরীক্ষার দিন আপনার কাছে এতটা রিলিফ মনে হবে, এটা বলার মতন না। তারপরে আবার স্টেপ টু সি কে পরীক্ষা দিবেন, স্টেপ টু সি কে প্রিপারেশন নিতে যে যখন দেখবেন যে আরে এগুলো তো অনেক কিছু আমি জানি, অনেক কিছু পড়া হয়ে গেছে, এতটা রিলিফ ফিল হবে বলার মতন না। স্টেপ থ্রিতে যে দেখবেন আপনি আবার অনেক কিছু জানেন অলরেডি, আপনার জানা জিনিস থেকে বারবার কোশ্চেন আসতেছে। তো ভালো দিন সামনে আসবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা চালা যাই, কেমন? ওকে, সামনে আগাই। ম্যালাব্রেশন সিনড্রোম থেকে সিলিয়াক ডিজিজটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনো কিছু ধরেন আপনার মাথায় আসতেছে না যে এটা কি দিব, এটাকে সিলিয়াক ডিজিজ দিব না কি দিব, একটু খেয়াল করে দেখেন তার এই যে ডায়রিয়া ফাইরিয়া মুগুর চুগুর যা বলতেছে, এটার সাথে কি কোনো স্পেসিফিক ডায়েটের সম্পর্ক আছে কিনা, ডেইরি প্রোডাক্টের সম্পর্ক আছে কিনা। যদি ডেইরি প্রোডাক্টের সম্পর্ক থাকে তাহলে জানেন ডায়াগনোসিস কি, যদি না থাকে ভচং করে দিয়ে দেন সিলিয়াক ডিজিজ। একটা ইয়ং পেশেন্ট আসছে, তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, কোনো কারণে বুঝে উঠতেছে না যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার তো কোনো কারণ আমি দেখি না তার, দিয়ে দেন ভুচুং করে এটা সিলিয়াক ডিজিজ। ঠিক আছে? সো যখনই আপনি যে কন্ডিশন গুলো বললাম, কোনো আগামাথা পাচ্ছেন না, সিলিয়াক ডিজিজ। আগামাথা পাইছেন, তাহলে অন্য কিছু, স্পেসিফিকলি গো ফর দ্য আগামাথা। সিলেক্ট ডিজিজ নিয়ে আপনাকে কিছু স্পেসিফিক কোশ্চেন জিজ্ঞাসা করবে, সেটা হলো এইচএলএ অ্যাসোসিয়েশন গুলো কি কি, কোথায় হচ্ছে, ট্রিটমেন্ট হবে গ্লুটেন ফ্রি ডায়েট, এটা একটা গ্লুটেন রিলেটেড ডিজিজ। দ্যাটস ইট, এর বেশি কিচ্ছু লাগবে না আপনার করতে। সেরোলজির মধ্যে আমরা কি করব? আচ্ছা, তার ডি জাইলোস টেস্টটা হলো অ্যাবনর্মাল, কারণ এখানে মিউকোসাল ইনজুরি হচ্ছে, তাই এই পেশেন্টের আর কি ঘটনা ঘটতে পারে, বোন মিনারেল ডেন্সিটি কমে যেতে পারে। ভাই, বোন মিনারেল ডেন্সিটি কি নিউট্রিশনের সাথে অ্যাসোসিয়েটেড? নিউট্রিশনের সাথে অ্যাসোসিয়েটেড না, মোস্ট ইম্পর্টেন্টলি এটা ধারণা করা হয় অটোইমিউন। মডারেটলি ইনক্রিজ রিস্ক অফ ম্যালিগন্যান্সি টি সেল লিম্ফোমা, যে কোনো অটোইমিউন ডিজিজ মে অ্যাসোসিয়েটেড উইথ টি সেল লিম্ফোমা। ঠিক আছে, মে অ্যাসোসিয়েটেড উইথ লিম্ফোমা, মোস্ট মোস্ট অটোইমিউন ডিজিজ। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস হলো এটার স্কিন ম্যানিফেস্টেশন, এক্সটেন্সিভ সারফেসে হয়। এটার ট্রিটমেন্ট কি হবে? যেটা স্কিন ম্যানিফেস্টেশন, মজার ব্যাপার হলো এটার ট্রিটমেন্ট হবে গ্লুটেন ফ্রি ডায়েট। আপনি এটা গ্লুটেন ফ্রি ডায়েট, এটা যে তার ট্রিটমেন্ট একটু বুঝেন কিনা, এটা পরীক্ষা টেস্ট করা হবে। সেরোলজিতে আমরা কি দেখি? সেরোলজিতে দেখি আমরা ইমিউনোগ্লোবুলিন এ, যেটা কিনা অ্যান্টি টিস্যু ট্রান্সগ্লুটামিনেস, অ্যান্টি এন্ডোমাইসিয়াল, এই অ্যান্টিবডি গুলোর নামগুলো একটু মুখস্থ করতে হবে। দেয়ার আর ফিউ থিংস আমাদেরকে মুখস্থ করতে হয়। এখন আমরা একটা জিনিস জানি, একটা দেয়ারি যে ওয়ান অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন হলো সিলেক্ট ডিজিজের একটা পেশেন্টের ইমিউনোগ্লোবুলিন এ ডেফিসিয়েন্সি থাকতে পারে। তার ক্ষেত্রে আমরা কি চেক করবো? তার ক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবুলিন জি চেক করবো। ল্যাকটোজ ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্স মানে আমরা সবাই জানি ল্যাকটোজ ইনটলারেন্স জিনিসটা কি। ওকে, তারপরে কথা হলো প্যানক্রিটিক ইনসাফিসিয়েন্সি। প্যানক্রিটিক ইনসাফিসিয়েন্সি ম্যালাবজেশনের একটা প্রেজেন্টেশন, ইউজুয়ালি এল্ডারলি পেশেন্ট নিয়ে আসবে যার কিনা প্রিভিয়াসলি অনেকবার রিপিটেড অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হওয়ার রিস্ক ফ্যাক্টর ছিল, মানে ঘটনা ছিল, হিস্ট্রি ছিল। সামহাও এটা আপনাকে বলবে যে পেশেন্টের একই সাথে ডায়াবেটিস মেলাইটাস আছে, যে পেশেন্টের হয়তো বা তার আগে অ্যাসোসিয়েশন হলো সিস্টিক ফাইব্রোসিস ছিল। ডি জাইলোস টেস্টটা হলো এখানে নর্মাল, কারণ এখানে মিউকোসাটা আনএফেক্টেড। হুইপেলস ডিজিজ, হুইপেল ডিজিজটা আপনাকে যখন জিজ্ঞেস করবে, তখন দেখবেন মোস্ট লাইকলি এটা আউটসাইড ইউএসএ, অথবা ইউএস এর বাইরে ঘুরতে, ইউএস এর বাইরে ঘুরতে গেছিল, আসার পরে ঘটনা ঘটছে। আর একই সাথে ডায়রিয়া, একই সাথে আর্থালজিয়া, একই সাথে কার্ডিয়াক সিমটম, অর্থাৎ মাল্টি সিস্টেমকে ইনভলভ করছে। চোখ বন্ধ করে বলে দেন এটা হুইপল ডিজিজ। এই হুইপল ডিজিজ বলার পরে সেটা আর থামবে না, সে অর্গানিজমের নাম জিজ্ঞেস করবে, হিস্টোলজি করলে কি পাওয়া যাবে সেটা জিজ্ঞেস করবে। ইনফ্লামেটরি বাউল ডিজিজের মধ্যে আমরা এখানে দুইটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি সবাইকে। এই দুইজনের মধ্যে সিমিলারিটিস কি খুঁজে বের করবে, দুইজনের সিমিলারিটিস কি, আর দুইজনের মধ্যে ডিসিমিলারিটিস কি। যদি খুঁজে বের করতে না পারেন, গ্রুপে আস্ক করেন, সামওয়ান উইল হেল্প ইউ। ওকে, দুইটা দিয়ে কিভাবে আলাদা করবো, দুইজনের ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর গুলো এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, আমি এখানে আর বেশি আগাবো না, এখানে বেশি সময় দেবো না, কারণ এটা ব্যাপারে আপনারা অলরেডি অলরেডি এক্সপার্ট হয়ে আছেন। নন ক্যাজেটিং গ্রানুলোমা, ট্রান্সমোরাল ইনফ্লামেশন আছে নাকি নাই, পেরিয়ানাল ইনভলভমেন্ট আছে নাকি নাই, রেনাল স্টোন যদি ডেভেলপ করে সেটা কি ডেভেলপ করবে, ভ্যাসকুলাইটিস যদি ডেভেলপ করে কোন ধরনের ভ্যাসকুলাইটিস ডেভেলপ করবে, সবকিছু আপনারা জানেন। ম্যানেজমেন্ট কি হবে?
মাইক্রোস্কোপিক কোলাইটিস মোটামুটি ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না। ইরিটেবল বাউল সিনড্রোম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ইউএসএ তে এরকম পাগল ছাগল সংখ্যার সংখ্যা অনেক বেশি। কোনো অর্গানিক কোনো কজ নাই, শুধু শুধু তার জিআই সিমটম, অর্গানিক কোনো ফাইন্ডিংস খুঁজে পাওয়া যায় না এন্ডোস্কোপিতে, স্টুল এক্সামিন করে কোনো ল্যাব ফাইন্ডিং এ কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু স্টিল দ্য সিমটম রিলেটেড টু দ্য ডেফিকেশন, ডেফিকেশন হওয়ার পরে তার এটা ভালো লাগে, অ্যাবডোমিনাল পেইন ঠিক হয়ে যায়, চেঞ্জেস ইন স্টুল ফ্রিকোয়েন্সি, স্টুলের প্যাটার্নের মধ্যে চেঞ্জ পাওয়া যায়, চেঞ্জ ইন দ্য ফর্ম কনসিস্টেন্সি, কখনো হার্ড কখনো লিকুইড। ওকে, ইরিটেবল বাউল সিনড্রোমের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েটারি চেঞ্জেস। এটার প্যাথোফিজিওলজিটা আপনাকে বুঝতে হবে, এটার অ্যাসোসিয়েশন আছে ফাইব্রোমাইলজিয়া এবং মুড ডিজঅর্ডারের সাথে। অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আপনাকে পরীক্ষা প্রশ্ন আসবে, কারণ অ্যাপেন্ডিসাইটিস আপনাকে আর্লি ডিটেক্ট করতে পারা, সাসপেক্ট করতে পারা এবং অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে রেফার করতে পারাটা ইম্পর্টেন্ট। সবগুলো সাইন গুলো সম্পর্কে আমরা জানবো, এবং এটা ট্রিটমেন্ট করার জন্য আমরা কি কি করি সেটা অ্যাপেন্ডিসেক্টমি করি। মানে এটা অ্যাপেন্ডিসেক্টমি করাটা যে খুব ইম্পর্টেন্ট, এটা একটা আর্জেন্ট সিচুয়েশন, আপনাকে সার্জারি রেফার করতে হবে, এটা বুঝার জন্য আর কি, এটা সেফটি, আপনাকে একজন সেফ ডক্টর হিসেবে বিল্ড করার জন্য এটা নলেজটা ইম্পর্টেন্ট। ডাইভার্টিকুল অফ দ্য জিআই ট্র্যাক্ট, ডাইভার্টিকুলাম কি, ডাইভার্টিকুলোসিস, ডাইভার্টিকুলাইটিস কি। এলডারলি পেশেন্টের ক্ষেত্রে ডাইভার্টিকুলা হয়, ট্রু ডাইভার্টিকুলাম কি, ফলস ডাইভার্টিকুলাম কি, ট্রু ডাইভার্টিকুলামের এক্সাম্পল কি, ফলস ডাইভার্টিকুলামের এক্সাম্পল কি। ডাইভার্টিকুলোসিস মানে হলো ডাইভার্টিকুলা ফর্মেশন হওয়ার পরে যে কোনো ধরনের ডিজিজ, মোস্ট কমন প্রেজেন্টেশন হলো ব্লিডিং, এবং সেই ডাইভার্টিকুলামটা যদি ব্লক হয়ে যায় তখন সে অ্যাপেন্ডিসাইটিস এর মতন প্যাথোফিজিওলজি শুরু হয়। অ্যাপেন্ডিসাইটিস এর মেইন প্যাথোফিজিওলজি কি, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত লুমেন অবস্ট্রাকশন হয়। সেম কথা হলো ডাইভার্টিকুলাইটিস এর ক্ষেত্রেও। ডাইভার্টিকুলাইটিস হলে তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো পরবর্তীতে এখানে লোকাল অ্যাবসেস হবে, এই অ্যাবসেস হওয়ার পরে অ্যাসোসিয়েটেড কন্ডিশন গুলো হবে, পারফোরেশন ডেভেলপ করতে পারে, ফিস্টুলা ডেভেলপ করতে পারে, পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, এবং এটা হিল হয়ে গেলে স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। নেক্সট, জেঙ্গার্স ডাইভার্টিকুলাম, এটা হলো এলডারলি পেশেন্টস আর এই কথাটা আসবেই না, কোনোভাবে আসবে না, খুবই এলডারলি, খুবই এলডারলি। যে পেশেন্ট প্রেজেন্ট করতেছে হ্যালিটোসিস নিয়ে, যে পেশেন্ট প্রেজেন্ট করতেছে রিগার্জিটেশন নিয়ে এবং ডিসফ্যাজিয়া নিয়ে, কোন ট্রায়াঙ্গেলে হচ্ছে, পোস্টেরিয়র ফ্যারিংস এর মাসেল উইকনেস এর জন্য হচ্ছে, সোয়ালিং ডিফিকাল্টিস থাকে, ব্যাড ব্রেথ থাকে, এই কথাগুলো ইম্পর্টেন্ট। মেকলস ডাইভার্টিকুলাম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যখন একটা বাচ্চা, ছোট বাচ্চা রেক্টাল ব্লিডিং নিয়ে আসে অথবা অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস এর ক্ষেত্রে যে 99 টিসি পার টেকনেটেড স্ক্যান ইউজ করা হয় অথবা মেকালস স্ক্যান, ইউএসএ মিলে এটাকে অনেক লাভ করে, অনেক 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 লাভ করে, বলার মতো না। ইউএসএ মিলে এটাকে কত ভালোবাসে। প্যাথোফিজিওলজি এটার মধ্যে যদি ডাইভার্টিকুলামটা মিড গার্ডের সাথে রিলেটেড, সামহাও এখানে এসে এন্ড আপ হয় কি, এন্ড আপ হয় হলো অ্যাসিড সিক্রেটিং জিআই মিউকোসা অথবা প্যানক্রিয়াটিক মিউকোসা, যেটার জন্য এখানে আলসারেশন হয়, আলসারেশনের কারণে ব্লিডিং হয়, এবং সেই মিউকোসা গুলোকে খোঁজার জন্য আমরা এই টি প্যাকটিনেট স্ক্যানটা করি। এই স্ক্যানটা ওরা খুব পছন্দ করে। হার্শপাং ডিজিজের ক্ষেত্রে মেইন প্যাথোফিজিওলজিটা কি, এখানে নার্ভাস সিস্টেম ডেভেলপ করে নাই, গ্যাংলিয়ন সেল এখানে আসে নাই, গ্যাংলিয়ন সেল এখানে না আসার কারণে এন্টারিক নার্ভাস সিস্টেমটা এখানে ডেভেলপ করে নাই। অ্যাসোসিয়েশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ডায়াগনোসিস ইম্পর্টেন্ট, কি কি আসবে, কিভাবে প্রেজেন্ট করবে, এবং কি থাকে না, পেরিস্টালসিস থাকে না, ডায়ালেশন হয়ে যায়, তার অ্যাসোসিয়েশনের মধ্যে ডাউন সিনড্রোম আছে। তারপরে কথা চলে আসি, সেটা হলো ম্যাল রোটেশন। ম্যাল রোটেশনের জন্য ভুলভুলাস হয়, এবং ভুলভুলাস হলে তখন সে অ্যাকুইট বাউল অবস্ট্রাকশন হচ্ছে। এই ম্যালরোটেশন এটা একটা কনজেনিটাল অ্যানোমালি, কিন্তু তার ম্যানিফেস্টেশন হচ্ছে কি আফটার বার্থ। এই জন্য পরীক্ষা একটা ইম্পর্টেন্ট। ইন্টারসাসেপশন, বাচ্চা, ছোট বাচ্চা ক্রাই করতেছে এবং ক্রাই করার সময় সে পা উপরের দিকে তুলে দিচ্ছে, তার আপনি একটা মাস পালপেট করতে পারতেছেন রাইট এলেক ফোসাতে। এই পেশেন্টের ফিভার নাই, ভমিটিং নাই, ভমিটিং আছে আর কি, ঠিক আছে। ডায়াগনোসিস করা যাবে কি করে? ডায়াগনোসিস করা যাবে আল্ট্রাসাউন্ড দেখে। আল্ট্রাসাউন্ড আমরা কি দেখতে পাই? ওকে, তো সবগুলো কথা ইম্পর্টেন্ট, এবং সে কিছু মিউকাস, ব্লাড মিক্সড কিছু মিউকাস রিলিজ করবে রেকটাম দিয়ে, এই সবগুলো কথা ইম্পর্টেন্ট, এখান থেকে ইন্টারসেপশন আসবে। ভুলভুলাস জিনিসটা কি? তাহলে ভুলভুলাস কারা ডেভেলপ করে? ভুলভুলাসের এক্সরে দিতে পারে, ভুলভুলাসের এক্সরে যখন দেবে এটা অলমোস্ট অলওয়েজ সিগমন্ড ভুলভুলাস। গ্যাস্ট্রিক ভুলভুলাস পরীক্ষা আসে না, মিডগার্ড ভুলভুলাস পরীক্ষা আসে না, সিগমন্ড ভুলভুলাসটা সবচেয়ে বেশি কমনলি পরীক্ষা আসবে। রিস্ক ফ্যাক্টর হলো কনস্টিপেশন। অ্যাকুট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, সরি অ্যাকুট ইন্টেস্টিনাল ডিজঅর্ডারস, আমরা এরপর অ্যাকুট ইন্টেস্টিনাল ডিজঅর্ডার ইউজ শুরু করব লেকচারের এই মাথায়। একটু ব্রেক 5 মিনিটের, সবাইকে আহ্বান জানাচ্ছি একটু বসা থেকে এখন উঠবে, এটা একটা ফ্রেশ ব্রেক নেবেন আপনারা।
ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হলো অ্যাকিউট মেসেঞ্জারিক ইসকেমিয়া, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, স্টেপ 1 থেকে স্টেপ 3 পর্যন্ত কি নিয়ে প্রেজেন্ট করবে, এবং এক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস টাকে হুকড আপ করে দিতে হবে। একটা অ্যানান গ্যাপ, ইনক্রিজ অ্যানান গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ে প্রেজেন্ট করবে। ওকে, রিস্ক ফ্যাক্টর অ্যাগেন, রিস্ক ফ্যাক্টর হলো যে ক্লট ফর্মেশন করবে যেগুলো, সেগুলো হলো রিস্ক ফ্যাক্টর, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, ডিপেন্ডস অন যে কোথা থেকে আসলে ক্লটটা অরিজিন করতেছে। রিসেন্ট এমআই মানে হলো ক্লট অরিজিনেটেড ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল। মোস্ট লাইকলি পরীক্ষায় যেটা পরীক্ষায় মানে অ্যাসোসিয়েট করে যেটা, সেটা হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর কি নিয়ে প্রেজেন্ট করে? সেন্ট্রাল অ্যাবডোমিনাল পেইন। কোন আর্টারিতে কোন আর্টারিতে কি বলে এম্বোলাইজেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? সেটা হলো সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। অ্যাঞ্জিওডিসপ্লাসিয়া নিয়ে আপনাকে কিভাবে প্রশ্ন দিবে? অ্যাঞ্জিওডিসপ্লাসিয়া নিয়ে কোশ্চেন দিবে এরকম যে পেশেন্ট এল্ডারলি, পেশেন্টের হলো অ্যানিমিয়া, অ্যানিমিয়া ওয়ার্ক আপ করতে করতে কিছুই পাওয়া যায় না। পরে পাওয়া গেল কি? পরে পাওয়া গেল অ্যাসেন্ডিং কোলনে কিছু ডাইলেটেড ভেসেলস, রাইট সাইডেড কোলনে। এটাই হলো অ্যাঞ্জিওডিসপ্লাসিয়া। অ্যাঞ্জিওডিসপ্লাসিয়ার সাথে কিছু অ্যাসোসিয়েশন আছে, অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন গুলো হলো ব্লিডিং অ্যাসোসিয়েশন। কিছু অ্যাসোসিয়েশন আসলে ব্যাখ্যা নাই যে কেন এটা পাওয়া যায়। তা সেটা হলো এন্ডিস্টেস রিনাল ডিজিজ, ভন উইলিব্রেন্ড ডিজিজ, অ্যাওর্টিক স্টেনোসিস, এই অ্যাসোসিয়েশন গুলো ওরা ওরা পছন্দ করে। এখন অ্যাঞ্জিওডিসপ্লাসিয়াকে আমরা ট্রিটমেন্ট করবো কি করে? আমাদের টার্গেট হলো অ্যাঞ্জিওডিসপ্লাসিয়া থেকে যেন ব্লিডিং না হয়। তাহলে আমরা ট্রিটমেন্ট করবো ভন উইলিব্রেন্ড ডিজিজের, আমরা ট্রিটমেন্ট করবো অ্যাওর্টিক স্টেনোসিসের। ক্রনিক মেসেন্টারিক ইসকেমিয়া, ক্রনিক মেসেন্টারিক ইসকেমিয়া যেটা নিয়ে আসে পেশেন্ট হলো ফিয়ার, ভাত খাইতে ভয়। কেন? কারণ হলো খাওয়ার পর পরে তার ব্যথা হয়। এটা ক্রনিক মেসেন্টারিক ইসকেমিয়া আর অ্যাকুট মেসেন্টারিক ইসকেমিয়াকে বোঝার একটা উপায় আছে, বুঝা আলাদা করার একটা উপায় আছে। প্রেজেন্টেশন, প্রথম কথা হলো প্রেজেন্টেশন। প্যাথোফিজিওলজিটা বোঝার একটা উপায় আছে, প্যাথোফিজিওলজি নিয়ে কোশ্চেন করবে। একটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস এর ফিক্সড ন্যারোয়িং, আর একটা হলো অ্যাথেরোস্ক্লেরোসিস এর ফিক্সড ন্যারোয়িং না, হতে পারে তার আন্ডারলাইং অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, সেটা রাপচার হয়ে থ্রম্বোসিস হয়েছে, কিন্তু এটা রেয়ার, এটা জিজ্ঞেস করবে না। পরীক্ষা আসবে এম্বোলাইজেশন হয়েছে অন্য কোনো জায়গা থেকে, মুডাল থ্রম্বাসটা এখানে এম্বোলাইজেশন হয়ে আসছে। ক্রনিক মেসেন্টারিক ইসকেমিয়া অলওয়েজ প্রেজেন্ট করবে কি নিয়ে? অ্যাবডোমিনাল পেইন, পোস্টপ্যারান্ডিয়াল অ্যাবডোমিনাল পেইন এবং সিগনিফিকেন্ট ওয়েট লস। পোস্টপ্যারান্ডিয়াল অ্যাবডোমিনাল পেইন এবং সিগনিফিকেন্ট ওয়েট লস। এখন আলাদা করব কি করে? আলাদা করার একটা সবচেয়ে বড় উপায় হলো যে পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস এর ফাইন্ডিংস থাকবে, তার আদার অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজের এভিডেন্স থাকবে, তার আদার তার অ্যাথেরোস্ক্লেরোসিস এর রিস্ক ফ্যাক্টর থাকবে। কলোনিক ইসকেমিয়া হলো ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেইন, হেমাটোচেজিয়া। আর এই যে ক্রনিক মেসেন্টারিক ইসকেমিয়া এই পেশেন্টের ক্ষেত্রে কেন আপার অ্যাবডোমিনাল পেইন হয়, এটা ওই যে বললাম ইন্টারেস্টিং অনেক ব্যাপার স্যাপার আছে। কেন আপার অ্যাবডোমিনাল পেইন হয়? পোস্টপ্যারান্ডিয়াল পেইনটা কেন হয়? অ্যাপিগাস্ট্রিক রিজনে কেন হচ্ছে? কারণ আমরা জানি সুপিরিয়র মেসেন্টারিক আর্টারিতে যদি ন্যারোয়িং হয় তাহলে তো পেইন হওয়ার কথা পেরিয়াম্বেলিকাল, কিন্তু এখানে পেইন হচ্ছে এপিগাস্ট্রিক। কেন? হুম, কেন? একেন, এই কেন অ্যান্সার লাগবে না ইউএসএমএল পরীক্ষা দিতে, 250ও পেয়ে যাবেন এই কেন অ্যান্সার ছাড়া। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আগাই, সামনে আগাই। কোলোনিক ইসকেমিয়া, কোলোনিক ইসকেমিয়া হলো ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেইন ফলোড বাই হেমাটোচেজিয়া। অ্যাগেন এটা ডিপেন্ড করে যে আপনাকে কোন সিচুয়েশনে জিজ্ঞেস করতেছে। ঠিক আছে, কোলনিক ইসকেমিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সবচেয়ে বেশি কমন ফ্যাক্টর যেটা, সেটা হলো সার্জারি। সার্জারি করা হয়েছে, তার পরবর্তীতে কোলনিক ইসকেমিয়া ডেভেলপ করছে, এবং মোস্ট লাইকলি সেটা সিগমান্ড রিজিয়নে। আইলিয়াস, আইলিয়াসটা ওরা খুবই পছন্দ করে, এবং স্পেশালি সেটা যদি হয় পোস্ট অপারেটিভ আইলিয়াস। পোস্ট অপারেটিভ আইলিয়াসের কারণটা কি? পোস্ট অপারেটিভ আইলিয়াসে হলো ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হতে পারে। পোস্ট অপারেটিভলি আমরা পেইন কন্ট্রোলের জন্য অপোয়েটস দেই। এগুলো হলো মেইন রিজন যে পোস্ট অপারেটিভ আইলেসটা কেন হয়। কিন্তু পোস্ট অপারেটিভ আইলেস ওরা খুবই খুবই মানে কমন এবং খুবই পছন্দ করে তারা। তারপরে কথা হলো নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। আগে বুঝতে হবে ডিজিজটা কাদের হয়, কোন পপুলেশনের হয়। এটা আপনাকে খুব ইজি করে দিবে সিচুয়েশনটা। কারণ আপনি মানে একটা পেশেন্ট নিয়ে যখন ডিল করতেছেন, শুনলেই বুঝতে পারবেন যে পেশেন্টের ক্ষেত্রে কি কি হতে পারে, তাই না? যেমন নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, অফকোর্স সেই বেবিটা হবে প্রিম্যাচুর, অফকোর্স সে আইসিইউ তে ছিল, অফকোর্স সে ফর্মুলা ফিট ছিল। ঠিক আছে, এইরকম এরকম সিচুয়েশন। এখন কি নিয়ে আসবে? নেক্রোসিস হয়ে গেছে, তার মানে তার ল্যাকটিক অ্যাসিডোসিস থাকবে। তার মানে এখন তার বাওয়ালের মধ্যে, বাওয়ালের যে ওয়াল সেখানে আপনি এয়ার দেখতে পাবেন, নিউমো পেরিটোনিয়াম দেখতে পাবেন, যদি এটা পারফোরেশন হয়ে যায়। এবং আমাদের মেইন কনসার্ন হলো সেটা কি পারফোরেশন হয়ে গেল কিনা, রাইট? নেক্সট, প্রোক্টাইটিস।
প্রোক্টাইটিসের অর্গানিজম গুলো কি, প্রোক্টাইটিসের অর্গানিজমের উপর ডিপেন্ড করে এটার অ্যাকচুয়াল ফ্যাক্টর গুলো কি ছিল। ঠিক আছে, কিন্তু প্রোক্টাইটিস খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। স্মল বাওয়েল অবস্ট্রাকশনের বিগেস্ট রিস্ক ফ্যাক্টর হলো প্রিভিয়াস অ্যাবডোমিনাল প্রসিজার, প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি। স্মল বাওয়েল অবস্ট্রাকশনটা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা, আইডেন্টিফাই করতে পারার পরে এখন আপনাকে কি করতে হবে, পেশেন্টকে রিসাসিটেট করতে হবে, পেশেন্টের বাওয়েলকে রেস্ট দিতে হবে এবং এটাকে অবশ্যই রেফার করতে হবে। আপরাইট অ্যাবডোমিনাল এক্সরে দুইটা কারণে করা হয়, এক হলো ডায়াগনস্টিক, দুই হলো স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে পরবর্তীতে যে পারফোরেশন হয়ে যায় সেটা তোমাকে এক্সক্লুড করতে হবে। নেক্সট, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এগুলো হলো খুবই পছন্দের টপিক ইউএসএমএল এর জন্য। ইউএসএমএল এগুলো খুবই পছন্দ করে। ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ যদি হয়ে যায়, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ কাদের ক্ষেত্রে হয়, রিস্ক ফ্যাক্টরটা জানা, তাহলে আপনার রিস্ক ফ্যাক্টর থেকে সরাসরি হয়তো বা পরীক্ষা আসবে না, কিন্তু রিস্ক ফ্যাক্টর আপনাকে হেল্প করবে যে তার অ্যান্সার এটা জানানো। কিন্তু ইন জেনারেল এই পুরো টেবিলের মধ্যে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে। আচ্ছা, তারপরে কথা হলো কোলনিক পলিপের মধ্যে চলে আসি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নিজেকে দিয়ে চিন্তা করেন, ধরেন আপনার কোনো রিলেটিভ, আপনার কাছের কোনো মানুষের ক্ষেত্রে আপনি একটা সার্ভেলেন্স কোলোনোস্কোপি করছেন কোন একটা কারণে, করার পরে বা কোন একটা কারণে কোলোনোস্কোপি করতে যেয়ে আপনি একটা পলিপ পাইছেন, এল্ডারলি একটা আপনার একজন রিলেটিভ, কি আসবে ফার্স্ট চিন্তা, কি আসবে, ভাই এটা টিউমার কিনা, আচ্ছা ভাই এটা এইটা কি পরবর্তীতে ক্যান্সার হয়ে যাবে কিনা আবার, রাইট? দিজ আর দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন আপনার মনে আসবে, পেশেন্টের মনেও আসবে। তাহলে কোলনিক একটা পলিপ যখন আমরা পাবো, ফার্স্টলি আলাদা করতে হবে কোনটা নিওপ্লাস্টিক পলিপ, কোনটা নন নিওপ্লাস্টিক পলিপ। তারপরে কথা হলো মানে পটেনশিয়াল ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের রিস্ক, কাদের কাদের ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের রিস্ক আছে, কাদের কাদের ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের রিস্ক নাই। এভাবে চিন্তা করে সামনে গেলে তো খুব সহজ হয়ে যায়। হেমাটোমাটাস পলিপ সাধারণত এলডারলি পপুলেশনে পাওয়া যায় না, সাধারণত ইয়ং এজে পাওয়া যাচ্ছে। কিসের সাথে রিলেটেড? পিউটস জেগার সিন্ড্রোম। পরীক্ষা আসবে না, পরীক্ষা একটা জিনিস, সিনারিওটা পরীক্ষা কি হবে, কোশ্চেনটা চিলড্রেনের ক্ষেত্রে, ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে এটা করা হয়েছে, পলিপ পাওয়া গেছে, মোস্ট লাইকলি কি পলিপ, এটা হেমাটোমাটাস পলিপ। এখন জিজ্ঞেস করতেছে এটার ম্যালিগন্যান্ট পটেনশিয়াল কি, জিরো। হাইপারপ্লাস্টিক পলিপ রেকটামে পাওয়া গেছে, অ্যাসোসিয়েশন হলো কনস্টিপেশন, ম্যালিগন্যান্ট পটেনশিয়াল কি, অলমোস্ট জিরো। ইনফ্লামেটরি সিডোপলিপ পাওয়া যেতে পারে, ম্যালিগন্যান্ট পটেনশিয়াল আছে আছে, কিন্তু এটা কিসের জন্য, এটা তার ডিজিজের জন্য। অ্যাকচুয়ালি কাদের ক্ষেত্রে পাওয়া যায়, ইনফ্লামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রে। সাব মিউকোসাল পলিপ এদের ক্ষেত্রে মোস্ট লাইকলি ম্যালিগন্যান্ট পটেনশিয়াল জিরো। ওকে, ম্যালিগন্যান্ট পটেনশিয়াল যাদের ক্ষেত্রে আছে, অ্যাডেনোমাটাস পলিপ, সেরেটেড পলিপ। ওকে, এই কথাগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব, এখান থেকে আর কি কোশ্চেন শুরু হয়ে যাবে। এখন তারপরে আপনি জাম্প করবেন যে ফ্যামিলিয়াল কিছু সিনড্রোম আছে কিনা। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস যখন ডায়াগনোসিস হবে তখনই কোলেক্টমি, প্যানকোলেক্টমি, প্রোফাইলেক্টিক প্যানকোলেক্টমি। উই ক্যান নট অ্যাফোর্ড এ ক্যান্সার টু গ্রো। ওকে, এখন এটা আপনার কাছে মনে হবে খুবই উইয়ার্ড, মনে হবে 13 বছর বয়স, 15 বছর বয়স, 18 বছর বয়স, এখনো তো কিছুই হয় নাই, সব পুরো কোলন কেটে ফেলে দিব। আই এম সরি, ইয়েস। ঠিক আছে। তারপরে কথা হলো গার্ডনার সিনড্রোমের আদার অ্যাসোসিয়েশন কি, পিউটস জেগার সিনড্রোমের যে অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্ট পটেনশিয়ালটা কোলনে নাই, কিন্তু অন্য জায়গায় ক্যান্সারের পটেনশিয়াল আছে। জুভেনাইল পলিপোসিস, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না এখন, সত্যি কথা। কোলনের এখান থেকে সবচেয়ে বেশি পড়বেন যে কোন কোলনের মরফোলজির উপরে বেস করে অ্যাডেনোমাটাস পলিপ যদি হয় ভিলাস হিস্টোলজি সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টর। মিউটেশন গুলো হচ্ছে এপিসি আর কেরাস মিউটেশন। সেরেটেড পলিপের মধ্যে হলো সিপিজি আইল্যান্ড মিথাইল, আর এটা হলো আপনার মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি। এই কন্টেন্ট গুলো হলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে জাম দিবেন হলো ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস সিনড্রোম, টার্কট সিনড্রোম, গার্ডনার সিনড্রোম। নিচের এগুলো না পড়লেও চলবে। সামনে আগাবেন, লিঞ্চ সিনড্রোমে চলে যাবেন। লিঞ্চ সিনড্রোমের মিউটেশন হচ্ছে কোন জিনগুলোতে, একটা ফ্যাশনটা হলো অটোজোমাল ডমিনেন্ট মিউটেশন। এখানে কোলন ছাড়াও আর কোথায় কোথায় ক্যান্সার হতে পারে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কোলন ক্যান্সার আবার চলে আসেন, কোলন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কি, কোথায় বেশি হয়, কোন এরিয়াতে বেশি হয় অ্যানাটমিক্যালি। কোলন ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন হলো এস বোভিস, ব্যাকটেরিয়ামিয়া এবং এন্ডোকার্ডাইটিস। এক্সট্রিমলি পছন্দ করে তারা। কোন একটা পেশেন্টের ক্ষেত্রে এন্ডোকার্ডাইটিস পাওয়া গেল, ব্যাকটেরিয়ামের মধ্যে দেখলাম আমি এস বোভিস, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, কোলোনোস্কোপি করো, কোলনে কি সমস্যা সেটা খুঁজে বের করো। আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে তার ফার্স্ট ম্যানিফেস্টেশন। স্ক্রিনের স্ক্রিনিং, স্ক্রিনিং মানে হলো প্রিভেনশন। ইউএসএমএলটি তে যদি কোথাও স্ক্রিনিং এর কোনো কিছু থাকে, স্টেপ 1 এর বইতে জাম্প করেন সেটার উপরে, অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। স্ক্রিনিংটা শুরু হবে 45 বছর বয়সে, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে
তাহলে ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেই ফ্যামিলির মেম্বার যখন ডায়াগনোসিস হয়েছে তার 10 বছর আগে, অথবা যেটা সবার আগে আসে। ঠিক আছে? অলরাইট। সো এগুলো এগুলো কঠিন, স্টেপ ওয়ানে অত বেশি আসে না। জাস্ট স্টেপ ওয়ানে আপনি যে কোলোনোস্কোপি করতে হবে একটু জানলে হবে, কিন্তু প্রোটোকল, অ্যাকচুয়াল প্রোটোকলটা আপনার মানে আসে না। ঠিক আছে, যে কাদের ক্ষেত্রে কখন এই প্রোটোকল আসবে, সিকের ক্ষেত্রে। অলরাইট, তারপরে কথা হলো মলিকুলার প্যাথোজেনেসিস অফ দ্য কোলোরেক্টাল ক্যান্সার। এখানে লস অফ এপিসি জিন ঘটে, লস অফ কেরাস, সরি, তারপরে কেরাস মিউটেশন ঘটে, লস অফ টিউমার সাপ্রেশন জিন ঘটে, মাল্টিপল সিকোয়েন্স ঘটতেছে। এখানে একটা জায়গায় আমরা দেখবো যে ওভার এক্সপ্রেশন অফ দ্য কক্স ঘটতেছে। যখন এই ওভার এক্সপ্রেশন অফ দ্য কক্স ঘটতেছে, তার মানে হলো সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিটরের কথা বলা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা এনএসআইডি দেই তাহলে এটা প্রিভেনশন হতে পারে। এই কনসেপ্ট ওরা সম্ভব খুবই পছন্দ করে। মাইক্রোস্যাটেলাইট, এখানে দুই ধরনের পাথের কথা বলা হয়েছে, একটা হলো এপিসি মিউটেশন আর একটা হলো মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি। সিরোসিস এবং হাইপারটেনশন, পোর্টাল হাইপারটেনশন এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পোর্টাল হাইপারটেনশন রিলেটেড যত ধরনের কমপ্লিকেশন আছে, কমপ্লিকেশন হতে পারে ব্লিডিং, কমপ্লিকেশন হতে পারে পোর্টাল ব্লাড গুলো সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, সেটা রিলেটেড। ওকে। সিরোসিসের যে এই সিস্টেমিক যে ফাইন্ডিংস গুলো আছে, এই যে ম্যানিফেস্টেশন গুলো আছে, এটার এক্সপ্লানেশন গুলো ওরা পছন্দ করে, খুবই পছন্দ করে। যেমন ভ্যাসকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে ক্যাপুট মেডুসা কেন পাওয়া যাবে, অ্যানোরেক্টাল ভ্যারিসিস কেন পাওয়া যাবে, অ্যাসিটিস কেন পাওয়া যাবে, অ্যাসিটিসের কমপ্লিকেশন হিসেবে স্পন্টানিয়াস, স্পন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেনিট্রাইটিস কেন পাওয়া যাবে, কিভাবে তার প্রেজেন্টেশন হবে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে। তা কিছু কিছু ম্যানিফেস্টেশনকে আপনাকে আলাদা করে ডায়াগনোসিস শিখতে হবে। যেমন স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াইটিস আপনি ডায়াগনোসিস করতে পারেন কিনা, আপনি এটা একদিকে ইম্পর্টেন্ট। আপনি ভ্যারিসেস ডায়াগনোসিস করতে পারেন কিনা, আলাদা আলাদা করে এটাকে ডায়াগনোসিস করা জানতে হবে। ওকে। আলাদা করে আপনি অ্যাস্টেরিস্ক ডায়াগনোসিস করে বলতে পারেন কিনা যে এক্ষেত্রে কি হচ্ছে, তার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়েছে। আপনি বুঝেন কিনা যে তার এই থ্রম্বোসাইটোপেনিয়াটা লিভার সিরোসিস থেকে আসতেছে। আপনি বুঝেন কিনা যে তার স্প্লেনোমেগালির রিলেশনটা কি। আপনি বুঝেন কিনা হেপাটোডিনাল সিনড্রোম কি, যদি এটা স্টেপ ওয়ান এর জন্য না, এটা মোস্টলি স্টেপ টু সিক এর জন্য। আপনি বুঝেন কিনা যে তার স্কিন ফাইন্ডিং গুলো ক্যাপুট মেডুসাটা কেন হচ্ছে। আপনি বুঝেন কিনা তার পামার ইরেথিমাটা কেন হচ্ছে। আপনি বুঝেন কিনা তার গাইনোকমাসিয়াটা কেন হচ্ছে। ঠিক আছে। এই টপিক গুলো আপনাদেরকে সবাইকে জিজ্ঞেস করা হবে, গাইনোকমাসিয়াটা কেন হচ্ছে, অর্থাৎ বেসিক প্যাথোফিজিওলজি কি, আন্ডারলাইং প্যাথোফিজিওলজি গুলো কি, এটা পরীক্ষা জিজ্ঞেস করবে। এখন আসি অ্যাসাইটিস নিয়ে এবং পোর্টাল হাইপারটেনশন নিয়ে আমরা এক্সট্রা অ্যাটেনশন দিব। পোর্টাল হাইপারটেনশনের আলাদা কারণগুলো কি কি, এখান থেকে আপনি বার্ড-কেরি সিনড্রোমকে আলাদা করতে পারেন কিনা, শুধুমাত্র বার্ড-কেরি সিনড্রোমটাকে আপনি ফোকাস থাকেন। ওকে। সিরাম অ্যাসেটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্টের কনসেপ্ট আপনি বুঝেন কিনা, এটা দিয়ে কিভাবে কিভাবে ট্রান্সিটেটিভ ভার্সেস এক্সিটেটিভ কে আলাদা করা হয়, এই কনসেপ্টটা আসে কিনা। স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, গোল্ড গোল্ড, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%। ফার্স্ট প্রেজেন্টেশন বুঝেন কিনা, যার অ্যাসেটিস আছে অথবা লিভার সিরোসিস আছে, সে এখন সাডেনলি অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করছে, অল্টার মেন্টাল স্ট্যাটাস ডেভেলপ করতেছে, অ্যাবডোমিনাল টেন্ডারনেস আছে, ফিভার আছে। এরকম যদি সিচুয়েশন হয়, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস দাগানোর চেষ্টা করেন প্লিজ। অর্গানিজমের নাম জানার চেষ্টা করেন, ডায়াগনোসিসের জন্য কি প্রসিডিউর আছে সেটা বোঝার চেষ্টা করেন, ট্রিটমেন্ট হিসেবে কি দিব সেটা, এভরিথিং ইম্পর্টেন্ট। এএসটি এএলটির মধ্যে যে সম্পর্কটা, যাদের ক্ষেত্রে লিভার লিভার ডিজিজ, তাদের ক্ষেত্রে এএলটি এসটির যে রেশিওটা অল্টার হয়ে যাচ্ছে, সুপার ডুপার সুপার ডুপার ইম্পর্টেন্ট। ওকে। গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেসটা কি সে হেল্প করে, যে অ্যালকালাইন ফসফেটেসটা যে অ্যাকচুয়ালি বিলিয়ারি অবস্ট্রাকশনের জন্য, অন্য কোনো কিছু কারণে না, সেটা থেকে এক্সক্লুড করার জন্য গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেসটা ইউজ করা হয়। সিভিয়ারলি ইম্পর্টেন্ট এটা। প্রোথ্রম্বিন টাইমটা আমার জন্য হেল্পফুল হলো অ্যাকিউট হেপাটিক ফেইলুর ডায়াগনোসিস করার জন্য। অ্যাকিউট হেপাটিক ফেইলুরটা খুব ভালো করে যদি এখানে শিখে ফেলেন, স্টেপ টু সিকেতে আপনি এক্সট্রা পয়েন্ট পাবেন। রাই সিনড্রোম থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। রাই সিনড্রোম কাদের ক্ষেত্রে হচ্ছে, রাই সিনড্রোম হলো বাচ্চা মানুষ খেয়ে ফেলছে অ্যাসপিরিন, কোন একটা কারণে তাকে খেয়ে ফেলছে অ্যাসপিরিন। বাচ্চাদেরকে আমরা অ্যাসপিরিন দিব না আনটিল এটা কাওয়াসাকি ডিজিজ। কাওয়াসাকি ডিজিজে কেন অ্যাসপিরিন দেওয়া যাবে, কারণ কাওয়াসাকি ডিজিজে যদি অ্যাসপিরিন দেই, এটা রিস্ক এবং বেনিফিটটাকে হিসেব করলে বেনিফিট ওভারওয়ে করতেছে রিস্কটাকে, তার রাই সিনড্রোম ডেভেলপ করার রিস্কটাকে। রাই সিনড্রোম যখন ডেভেলপ করে তখন তার হাইপার বিলিরুবিনেমিয়া হয় না, এটা খেয়াল করতে হবে। তার আদারওয়াইজ যে মেটাবলিক ফাংশন আছে সেটা ফেল হয়, তার স্টেটোসিস হয়, তার হাইপোগ্লাইসেমিয়া হয়, তার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তার এনসেফালোপ্যাথি হয়। ঠিক আছে। কিন্তু তার যেটা হয় না সেটা হলো হাইপার বিলিরুবিনেমিয়া।
মেকানিজমটা কি, সেই মেকানিজমটা জানতে হবে। সবার ক্ষেত্রে কি হয় না, এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু বাচ্চার ক্ষেত্রে হয়। নেক্সট হেপাটিক স্টেটোসিস। আর এখানে যে হেপাটিক স্টেটোসিস হচ্ছে সেটা কি মাইক্রো নাকি ম্যাক্রো? মাইক্রো ভেসিকুলার চেঞ্জেস নাকি ম্যাক্রো ভেসিকুলার চেঞ্জেস? মাইক্রো ভেসিকুলার চেঞ্জেস। অলরাইট, নেক্সট হলো অ্যালকোহলিক লিভার ডিজিজ। ফার্স্ট চেঞ্জ যেটা, একদম ইনিশিয়াল চেঞ্জ যেটা, সেটা হলো ফ্যাটি লিভার চেঞ্জেস। ফ্যাটি লিভার চেঞ্জেসটা দেখা যায়। এখন ফ্যাটি লিভার চেঞ্জেসটা হতে পারে অ্যালকোহল রিলেটেড, ট্রিটমেন্ট হবে অ্যালকোহল খাওয়া ছেড়ে দাও। ফ্যাটি লিভার চেঞ্জেসটা হতে পারে ফ্রম ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে তাকে চিন্তা করতে হবে তার মেটাবলিক সিন্ড্রোমকে ট্রিটমেন্ট করার, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের ট্রিটমেন্ট যা হবে তাই, লো ক্যালোরি ইনটেক। অর্থাৎ ইন্টারভেনশনটা আমরা মাথায় রাখতে হবে যে ফ্যাটি লিভার ডিজিজের কারণ কি, তাহলে সেই কারণটাকে আমরা ট্রিটমেন্ট করব। ওকে, অলরাইট। সো হেপাটিক স্টেটোসিস, এটা হলো ফার্স্ট স্টেজ। এখানে যদি ট্রিটমেন্ট করতে পারেন ভালো, না হলে তো একটা নেক্সট স্টেজে যাবে। নেক্সট স্টেজ হলো অ্যালকোহলিক হেপাটাইটিস। এই অ্যালকোহলিক হেপাটাইটিস আপনি প্রথম এনজাইমেটিক চেঞ্জ দেখতে পাবেন, এবং আপনি তার মরফোলজিক্যাল কিছু চেঞ্জ দেখতে পাবেন। অ্যালকোহলিক লিভার সিরোসিস সেটা হলো ফার ওয়ে, অনেক দূর চলে গেছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটাকে আইডেন্টিফাই করতে পারাটা খুব ইম্পর্টেন্ট, এটা কি অ্যালকোহল রিলেটেড নাকি অ্যালকোহল রিলেটেড না। স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে ফেলে সেটা হলো একটু একটু অ্যালকোহল খাইলে সেটা অ্যালকোহলিক, মানে অ্যালকোহল জীবনে একবার খাইছে এই জন্য এটা অ্যালকোহলিক লিভার সিরোসিস হবে তা না। যদি দেখেন সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টে অ্যালকোহল খাচ্ছে, ভাই এক্সাক্ট অ্যামাউন্ট এক্সাক্ট ক্যালকুলেশন কি মুখস্থ করতে হবে কিনা, এই জায়গায় তো মাসুম ভাইয়ের কাছে পড়ার একটা ট্রিক্স না। আপনার কাছে দেখেই মনে হবে, কারণ আপনি আপনার কিছু কমন সেন্স ইউজ করবেন। সিনারিওটা দেখেই মনে হবে দিস ইজ টু মাচ। সিনারিওটা দেখেই মনে হবে সপ্তাহে একবার খায়, নো, কাম অন, দিস ইজ নট টু মাচ। ঠিক আছে, সোশ্যাল ড্রিঙ্কার সপ্তাহে একবার দুবার খায়, নো, দিস ইজ নট টু মাচ, নো, দিস ইজ ফাইন। তো সপ্তাহে একবার খায়, এই পেশেন্টের ক্ষেত্রে লিভারে ফ্যাটি চেঞ্জ পাইছেন, তাহলে এটা স্টিল এটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এরকম না যে যে কোনোদিন অ্যালকোহল টাচ করে নাই শুধু তার জন্য প্রযোজ্য, যে মিনিমাম অ্যালকোহল খায় তার জন্য এটা প্রযোজ্য। অটোইমিউন হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিসটা থেকে পরীক্ষার সম্ভাবনা আছে, পরীক্ষায় প্রশ্ন আসার, এবং সেটা আপনাকে ফোকাস করবে যেটা, সেটা হলো তার অ্যান্টিবডিটার নাম কি। হেপাটিক এনসেফালোপ্যাথি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো হেপাটিক এনসেফালোপ্যাথিতে আপনাকে সবচেয়ে বেশি কোরিলেট করবে দুইটা জিনিস, যার অলরেডি ডিকম্পেনসেটেড হেপাটিক ফেলিউর আছে, ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস আছে, সে যদি এখন সাডেনলি হেপাটিক এনসেফালোপ্যাথি ডেভেলপ করে, দুইটা জিনিস আমরা আগে চেক করব। নাম্বার ওয়ান, তার আপার জিআই ব্লিডিং হচ্ছে না তো। নাম্বার টু, তার স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনিয়াইটিস হয় নাই তো। এখন আমরা ফোকাস করব হেপাটিক এনসেফালোপ্যাথি কি করতে হয়। হেপাটিক এনসেফালোপ্যাথির মেইন মেকানিজমটা কি, পোর্টোসিস্টেমিক শান্ট, কিভাবে ট্রিটমেন্ট করব। তাহলে এটা ট্রিগার কি, ট্রিগারটাকে প্রিভেন্ট করার চেষ্টা করতে হবে। এবং কিভাবে এটা ট্রিটমেন্ট করব, অ্যামোনিয়া গুলোকে রিমুভ করতে হবে আমাদের বডি থেকে, সামহাও অ্যামোনিয়াকে রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করব, ল্যাকটুলোজ দিয়ে রিমুভ করব, রিফ্যাক্সিমিন দিয়ে রিমুভ করব। ঠিক আছে। লিভারের টিউমার গুলো যখন পড়া শুরু করব, সবার আগে চিন্তা করতে হবে আমাদের এখানে মোস্ট কমন টিউমার হলো মেটাস্টেটিক টিউমার। যদি ম্যালিগন্যান্ট টিউমার হয়, মোস্ট কমন টিউমার মেটাস্টেটিক টিউমার। এর পরের কথাগুলো আসবে হলো রিস্ক ফ্যাক্টরের উপর বেস করে। ঠিক আছে, রিস্ক ফ্যাক্টর যদি থাকে সেই রিস্ক ফ্যাক্টর গুলোকে সবার আগে নিয়ে আসবো। ওকে, অলরাইট। হেপাটিক হেমানজিওমার কথা যদি বলে, হেপাটিক হেমানজিওমা, ক্যাভার্নাস হেমানজিওমা। সো ক্যাভার্নাস হেমানজিওমা যদি হয়, বায়োপসি নেওয়া যাবে না, হেমোরেজের রিস্ক আছে। হেপাটিক অ্যাডেনোমা যদি হয়, সেম কথা, বায়োপসি নেওয়া যাবে না, হেমোরেজের রিস্ক আছে। হেপাটোসেলুলার কার্সিনোমার যখন পড়বো, রিস্ক ফ্যাক্টর গুলো সবার আগে বেশি 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 পড়তে হবে। হেপাটোসেলুলার কার্সিনোমা এবং লিভার সিরোসিসের প্রেজেন্টেশন অলমোস্ট সেম, তাদের রিস্ক ফ্যাক্টরের মধ্যে অনেক ওভারল্যাপিং আছে। এবং যার হেপাটিক কি বলে লিভার সিরোসিস আছে, সে ইভেন্চুয়ালি হেপাটোসেলুলার কার্সিনোমাতে যেতে পারে। এই জন্য আমরা যার লিভার সিরোসিস আছে তার ক্ষেত্রে সার্ভেলেন্স ইমেজিং করি, যে সে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করছে কিনা সেটা চেক করার জন্য। হেপাটিক অ্যানজিওসার্কোমা, রেয়ার ম্যালিগন্যান্ট টিউমার অ্যাসোসিয়েটেড উইথ এক্সপোজার উইথ আর্সেনিক অ্যান্ড ভিনাইল ক্লোরাইড। এই টপিকটা তারা খুব পছন্দ করে, ভিনাইল ক্লোরাইডের এক্সপোজারে হেপাটিক অ্যানজিওসার্কোমা ডেভেলপ করে। মেটাস্টেসিস যদি হয়, সেটা জিআই থেকে হয়েছে, তাহলে আমরা যদি মেটাস্টেটিক টিউমার পাই মাল্টিপল ফোকাই, তখন আমরা চেষ্টা করব কি করার, চেষ্টা করব কলোনোস্কোপি করার। বাটকিয়ারি সিনড্রোম পরীক্ষা আসার সম্ভাবনা অনেক হাই। আলফা ওয়ান অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি পরীক্ষা আসার সম্ভাবনা অনেক অনেক হাই। অ্যাকচুয়াল প্যাথোফিজিওলজিটা কি আলফা ওয়ান অ্যান্টিটিপসিন ডেফিসিয়েন্সি মানে তৈরি করতেছি, কিন্তু মিসফোল্ডেড প্রোটিন তৈরি করতেছি, এই জন্য সেটা গ্লোবিউল আকারে দেখা যাচ্ছে, প্যাস পজিটিভ গ্লোবিউল।
তার এই পেশেন্টের ক্ষেত্রে লাংসেও কিছু ফাইন্ডিংস পাওয়া যাবে। জন্ডিস যখন পড়বো, জন্ডিসের কারণ জানতে হবে, হাইপারবিলিরুবিনেমিয়ার কারণ জানতে হবে। কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া মানে কি, আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া মানে মানে মিনিংটা কি, বিনাইন নিওনেটাল হাইপারবিলিরুবিনেমিয়ার কজ গুলো কি কি আছে, ঠিক আছে। বিলিয়ারি অ্যাট্রেসিয়া যদি হয় বাচ্চার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট বিলিরুবিন কি বলে কনজুগেটেড বিলিরুবিন এর কন্টেন্ট বেশি পাবো, এবং গামা গ্লুটামাইন ট্রান্সপেক্টারের পরিমাণ বেশি পাবো। গিলবার্ট সিন্ড্রোমের ইউনিক ফিচার হলো কখনো হাইপারবিলিরুবিনেমিয়া হয়, কখনো হয় না। সাধারণত স্ট্রেসফুল সিচুয়েশনে হয়, এবং যখন হাইপারবিলিরুবিনেমিয়া হয় সেটা আনকনজুগেটেড। ক্রিগলার নাজার সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে অ্যাবসেন্ট ইউডিপি গ্লুকুরোনাল ট্রান্সফারেন্স, তার মানে হলো কি হচ্ছে না, এই পেশেন্টের ক্ষেত্রে কনজুগেশনই হচ্ছে না, ঠিক আছে। যেহেতু কনজুগেশন হচ্ছে না, তার মানে হাইপারবিলিরুবিনেমিয়া যেটা পাওয়া যাচ্ছে সেটা আনকনজুগেটেড, মানে সেটা হলো লিপিড সলিবল, ব্রেনে ডিপোজিশন হবে, খুবই রিস্কি। ডুবিন জনসন সিনড্রোম, রটর সিনড্রোম, বাকি দুইজনে কি করতেছে, তারা হলো কনজুগেশন করতে পারতেছে কিন্তু এক্সক্রিশন করতে পারতেছে না। দুইজনকে আলাদা করার একটা উপায় আছে, সেটা হলো লিভারের কালার। লিভারের কালার যদি ব্ল্যাক থাকে তাহলে ডুবিন জনসন সিনড্রোম। এগুলো ভাই বলবে কিনা, হ্যাঁ পরীক্ষা এগুলো বলবেন, টেনশন নিয়েন না। উইলসন ডিজিজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কোন একটা পেশেন্টের লিভার ফাইন্ডিং সাথে সাইকিয়াট্রিক ফাইন্ডিং, খুব ভালো করে শুনেন। কোন একটা পেশেন্টের লিভার ফাইন্ডিং সাথে হলো নিউরোসাইকিয়াট্রিক ফাইন্ডিং, চোখ বন্ধ করে, এটা উইলসন ডিজিজ। কোন একটা পেশেন্টের লিভার ফাইন্ডিং সাথে জয়েন্ট ফাইন্ডিং সাথে স্কিন ফাইন্ডিং সাথে ডায়াবেটিস, চোখ বন্ধ করে হেমোক্রোমাটোসিস, ঠিক আছে, এইভাবে। তাহলে উইলসন ডিজিজ এর ক্ষেত্রে এ টু জেড এভরিথিং জানতে হবে। এটাতে কপার মেটাবলিজমের সমস্যা, অটোজোমাল রিসিসিভ, কপার ট্রান্সপোর্টিং সেই জিনটার নাম কি, কোন ক্রোমোজোমে থাকে, কপারকে আমি অ্যাপোসেরুলোপ্লাজমিনের সাথে কম্বাইন করতে পারতেছি না, তার মানে সিরাম সেরুলোপ্লাজমিন কম। সেরুলোপ্লাজমিন কম হওয়ার কারণে এটার, আবার আমি সেরুলোপ্লাজমিনটা লিভারে নিয়ে বিলারি এক্সক্রিশন করব, সেটা করতে পারতেছি না। তার মানে এটা হলো কপারের বিলিয়ারি এক্সক্রিশন, এই রাউটটা এফেক্টেড হচ্ছে। কিন্তু বডিতে যেটা বেড়ে যাচ্ছে সেটা হলো ফ্রি কপার। কিন্তু বডিতে ফ্রি কপার বেড়ে যাচ্ছে, সেই ফ্রি কপারটা কিডনি দিয়ে ফিল্ট্রেশন হয়ে ইউরিনের মাধ্যমে বের হওয়াটা সম্ভব। তার মানে ফ্রি ইউরিনারি কপারের পরিমাণ যদি বেড়ে যায়, সেটা একটা ডায়াগনস্টিক। অলরাইট, আমি খুব স্মুথলি বলতে পারতেছি কারণ আমার কনসেপ্ট গুলো আমি খাটাখাট খাটাখাট ম্যাচ করতে পারতেছি। আহ, মানে এটা আপনি করতে হলে আপনাকে একটু ব্রেক নিতে হবে, থামতে হবে, ডট মিলাতে হবে, স্টোরি বিল্ড আপ করতে হবে, দেন ইট উইল বি ফাইন ফর ইউ। পরীক্ষাতে পার্টিকুলার ফোকাস গুলো কি কি, কিসে কিসে হবে, সিরাম ফাইন্ডিং কি, ডিজিজের ডিফেক্ট কি, রিনাল ফাইন্ডিং কি, ইউরিনে কপার বেশি থাকে একটু জানেন কিনা, কেমনে হয় বোঝার দরকার নাই, ব্রেনে ডিপোজিশন হয় কিনা, হয়, বেজার গ্যাংলিয়াতে হয়, হয়। তো বেজার গ্যাংলিয়াতে হলে মুভমেন্ট রিলেটেড সমস্যা হবে না, হয়, হয়। এই তো ব্যাস, বুঝছো, অনেক ভালো বুঝছো, সামনে আগাও। এইটুকু যদি হয় এনাফ। চোখের মধ্যে ডিপোজিশন হবে, হ্যাঁ 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 ভাই, হবে হবে। ডেসিমেট মেমব্রেন হবে, মেমব্রেনের নাম অনেক সময় পরীক্ষা চলে আসে, আনফরচুনেট। কোন স্পেসিফিক ওয়ে আছে এটা দেখার জন্য, ভাই আছে, সেটা হলো স্লিট ল্যাম্প। ওই আইটেম দেওয়ার আগে যেরকম লিফটে পড়তেন, ক্যান্টিনে পড়তেন, এখানে সেখানে এ আরে পড়া দেয়, সে তারে পড়া দেয়, ঠিক এরকম কিছু একটা অ্যাপ্রোচ করে ইউএসএমএল তো অনেক কিছু কভার করে দেওয়া যায়, সমস্যা নেই, ঠিক আছে। তো এখন এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে জাস্ট খালি কভার করেন এখন, পরীক্ষাটা শেষ করেন, ফিক্স করুন মনে পড়ে। লিভার ট্রান্সপ্লান্ট, এটার অ্যাকচুয়াল যদি লিভার ফেলিওর পর্যন্ত চলে যায়, লিভার ট্রান্সপ্লান্ট করা লাগবে। হেমোক্রোমাটোসিস মানে ইউএসএমএল এর টপ ফেভারিট একটা জিনিস, আপনারা এত পছন্দ করে আপনারা বলে বুঝাতে পারবো না, এত পছন্দ করে ওরা এটারে। মিউটেশনের নাম জিজ্ঞেস করবে, HFE জিন মিউটেশন, ক্রোমোজোমের নাম্বারটা অতটা ইম্পর্টেন্ট না। যেটাতে তৈরি হয় না সেটা হলো হেপসিডিন প্রোডাকশন হয় না, হেপসিডিনের নাম মুখস্থ করে ফেলেন। এই হেপসিডিন যে কাজটা করে সেটা হলো আয়রনের অ্যাবজর্পশনটা প্রিভেন্ট করে ইন্টেস্টিন থেকে। ইন্টেস্টিন থেকে কন্টিনিউস যদি আয়রন অ্যাবজর্পশন হতে থাকে তাহলে সেটা বডিতে ঢুকবে, ভেজাল লেগে যাবে। আদার কোনো ওয়ে আছে কিনা আয়রন ওভারলোড হওয়ার, হ্যাঁ আছে। যদি পেশেন্টের এরকম কোনো কন্ডিশন থাকে যেখানে তার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়, যেমন বিটা থ্যালাসেমিয়া মেজর, সো আয়রন অ্যাকুমুলেট করবে, আয়রন অ্যাকুমুলেট করে করে তার ঘটনাগুলো ঘটবে। আপনাদেরকে যে বা যারা বুঝাইছে চামড়ার নিচে আয়রন জমা হয়ে যাচ্ছে এই জন্য স্কিন কালো হবে, স্কিনের পিগমেন্টেশন হবে, ওই মেন্টরকে একটা আসসালামু আলাইকুম দিয়ে দিবেন, যে উনি নিজেও জানে না, হুদাহুদি আজেরা জিনিস এক্সপ্লেন করতেছে আপনারে। এই আয়রন হলো স্কিনের মেলানোসাইটকে ইরিটেট করে, সেখান থেকে মেলানিন প্রোডাকশন বাড়ে, এই জন্য স্কিন পিগমেন্টেশন। আয়রন স্কিনে ডিপোজিশন হয়েছে এই জন্য স্কিন পিগমেন্টেশন না। যত সব ফালতু পেঁচাল, এগুলি বলতে না করি এরপর এগুলো বলে মানুষ। তারপরের কথা হলো সেই প্যানক্রিয়াসের সেকেন্ডারি ড্যামেজ করে। আমরা জানি আয়রন যে করে সে হলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করতে পারে, তাই তো, ফ্যান্টন রিয়াকশন বলে, সেই ফ্যান্টন রিয়াকশন তৈরি করার মাধ্যমে সে এই ড্যামেজ গুলো করে।
সেই ড্যামেজটা সে লিভারে করবে, সেই ড্যামেজটা সে প্যানক্রিয়াসে করবে, এই ড্যামেজটা সে হার্টে করবে। পিটুইটারিতে করতে পারে কিনা, করতে পারে, পরীক্ষা আসবে কিনা, না। এই ড্যামেজটা সে জয়েন্টেও করতে পারে, সেখান থেকে মানে কি বলে, জয়েন্ট অ্যাবনর্মালিটিস নিয়ে আসবে। ওকে, ডায়াগনোসিস করব কি করে? ডায়াগনোসিস করার জন্য হেমোসিডানিন ডিপোজিশন হয়েছে, আমি সিরাম আয়রন প্রোফাইল করে একটা আইডিয়া পেতে পারি, কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করার জন্য যে কাজটা করতে হবে এটা হলো লিভার বায়োপসি নেওয়া, অন্য কিছু না। কি স্টেন ইউজ করা হয় সেটা হলো প্রোশিয়ান ব্লু স্টেন ইউজ করা হয়, এটা এই পুরো কথাটা আর কি ইম্পর্টেন্ট, মনে থাকবে? ঠিক আছে। ক্লাসিক্যাল ট্রায়াড অফ সিরোসিস, ডায়াবেটিস মেলাইটাস, স্কিন পিগমেন্টেশন, সাথে সাথে আরো ফাইন্ডিং গুলো যদি জুড়ে দিতে পারেন খুবই ভালো। এই পেশেন্টের হাইপোগনাডিজম পাওয়া যায়, আর্থ্রোপ্যাথি পাওয়া যায়, এই কথাগুলো বলতে পারলে অনেক ভালো হয় আর কি। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কিছু না, বডি থেকে আয়রন বের করতে থাকেন, রিপিটেড ফ্লেবোটমি, আয়রন চিলেশন উইথ সাম ড্রাগ, দ্যাটস ইট। ড্রাগ গুলোর নাম মুখস্থ করে ফেলবো পটাপট। বিলিয়ারি ট্র্যাক্ট ডিজিজ, বিলিয়ারি ট্র্যাক্ট ডিজিজের মধ্যে আলাদা করতে জানতে হবে প্রাইমারি স্ক্লেরোজিং কোলেঞ্জাইটিস, প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস, সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস, সবগুলো জিনিসকে আপনি যেন আলাদা করতে পারেন। কোনটার মধ্যে অনিয়ন টাইপ চেঞ্জ থাকবে, কোনটাতে ইআরসিপি এমআরসিপির চেঞ্জ থাকবে, কোনটাতে লিম্ফোসাইট ইনফিল্ট্রেট থাকবে, কোনটাতে পি আঙ্কা পজিটিভ থাকবে, কোনটাতে অটো অ্যান্টিবডির হিসেবে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি পাওয়া যাবে, এভরিথিং। কোনটাতে শুধুমাত্র এক্সট্রা বিলিয়ারি বাইলারি অ্যাপারেটাস ইনভলভ থাকবে, কোনটাতে ইনটা এবং এক্সট্রা দুইটাই ইনভলভ থাকবে, এভরিথিং। সাথে আমাদের কারো একটা জিনিস অ্যাসোসিয়েটেড করতে হবে, সেটা হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিসের সাথে যেটা associated, সেটা কি, সেটার নাম কি, সবকিছু লাগবে। কোয়ালিলিথিয়াসিস এবং রিলেটেড প্যাথোফিজিওলজি, কোয়ালিলিথিয়াসিস এবং রিলেটেড প্যাথোফিজিওলজি, ঠিক আছে। ওকে, প্রথম কথা হলো স্টোনের টাইপ বোঝা। স্টোনের টাইপটা আগে ভালো করে বুঝতে হবে। তারপরে কথা হলো মোস্ট কমন কোনটা, কার ক্ষেত্রে কোনটা বলবেন, যার ক্ষেত্রে হেমোলাইটিক অ্যানিমিয়া বলবেন পিগমেন্ট স্টোন, আদারওয়াইজ মিক্সড স্টোন। ঠিক আছে, মিক্সড স্টোনটা হলো বেশি কমন। অথবা যদি পরীক্ষা থাকে কোলেস্টেরল, গো ফর দ্য কোলেস্টেরল। ওকে, অলরাইট। এখান থেকে যে ওইটা আসবে, যে কোলেস্টেরল কি বলে, বাইল সল্ট সিনথেসিসের রেট লিমিটিং এনজাইম কোনটা, সেটা আসবে পরীক্ষাতে। রিস্ক ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কোলেস্টেরল রিলেটেড অনেক কথাগুলো জানতে হবে, প্রতিটা জিনিসের আলাদা আলাদা করে ডায়াগনোসিস জানতে হবে। বিলিয়ারি কলিক মানে কি? বিলিয়ারি কলিক মানে কি ইনফ্লামেশন হয়ে গেছে? কলিডোকোলিথিয়াসিস মানে কি? কলেসিস্টাইটিস সেটা হতে পারে ক্যালকুলাস, কলেসিস্টাইটিস হতে পারে অ্যাক্যালকুলাস। অ্যাক্যালকুলাস কলেসিস্টাইটিস কাদের হয়, কখন হয়, কি দিয়ে বুঝবো, কি স্ক্যান করব? অ্যাক্যালকুলাস কলেসিস্টাইটিস হবে ক্রিটিক্যালি ইল পেশেন্টের। এই পেশেন্টের হঠাৎ করে ডাব্লিউবিসি কাউন্ট বেশি, পালপেট করছেন আপার কোয়াড্রেন্টে, পেস্ট এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে, অ্যাক্যালকুলাস কলেসিস্টাইটিস। প্যাথোফিজিওলজি কি গলস্টোন? না, প্যাথোফিজিওলজি ইসকেমিয়া। ক্যালকুলাস কলেসিস্টাইটিস এতদিন ওই জায়গা নেকে জমা হতো, কিন্তু আটকাইতো, কিন্তু আবার রিলিজ হয়ে যেত। এখন আর আটকায়, আর কি হচ্ছে না, রিলিজ হচ্ছে না, অ্যাকুট কলেসিস্টাইটিস রিলিজ। এখানে অ্যাকুট কলেসিস্টাইটিসটা পরবর্তীতে এখানে পাস দিয়ে ফুলফিল হয়ে গেছে, এমপাইমা হয়ে গেছে। পর্সিলেন গল ব্লাডার দীর্ঘদিনের ক্রনিক ইনফ্লামেশন থেকে সেখানে ক্যালসিফিকেশন হয়ে গেছে পর্সিলেন গল ব্লাডার। এক্সরেতে দেখা যায় পর্সিলেন গল ব্লাডার, একটা ইমেজিং আপনাকে দিতে পারে, যেটা দেখে আপনাকে আলাদা করতে হবে এটা হলো পর্সিলেন গল ব্লাডার। একটা পেশেন্টের আপনি গল স্টোন পাইলেন, যে গল স্টোনটা অ্যাসিমটোমেটিক, এই গল স্টোন অ্যাসিমটোমেটিক যদি হয়, অ্যাসিমটোমেটিক গল স্টোনের কোনো ট্রিটমেন্ট করা যাবে না, ইন্টারভেনশন করা যাবে না, কোনো বেনিফিট নাই। বাংলাদেশে করে কিনা, করে, আমার আম্মারই করছে। ঠিক আছে, এই যে এত বেশি প্রাউড না হ্যান ত্যান আমরা, ওই নিজের প্যারেন্ট, নিজের ফ্যামিলি মেম্বার যখন এফেক্টেড হবে, তখন ওই প্ল্যাটফর্মের পোস্ট গুলা বিষের মতন লাগবে, বললাম, বলে রাখলাম আমি আপনারে। আমি নিজে আইসিইউতে ভর্তি ছিলাম, আমি জানি সব, অনেক কিছু বলা যায় আর কি। ঠিক আছে, আসলে আমাদের ক্যারেক্টারের সমস্যা আছে। এটা আমরা পেশেন্টকে একভাবে ট্রিট করি, একভাবে ডিল করি, আমরা একই এক এক আমাদের ডেডিকেশনের লেভেল, আমাদের দেয়ার আর সো মেনি ডিফারেন্স, যেটা সব সময় মানে সব সময় ওই রিসোর্স এবং ডক্টর পেশেন্ট রেশিও দিয়ে এক্সপ্লেন করা যায় না। দেয়ার আর সো মেনি ডিফারেন্স ইন ক্যারেক্টার অলসো। ট্রেনিং এ ঢুকলে এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, সামনে আগাই। তা অ্যাসিমটোমেটিক যদি কলেস্ট্রল পাওয়া যায়, আমরা এটা কোনো ট্রিটমেন্ট করবো কিনা, না, কোনো ট্রিটমেন্ট করবো না এটা, নো ম্যাটার হোয়াট ইউ স ইন বাংলাদেশ। ওকে, সো পোর্সেলেন গল ব্লাডারটার ক্ষেত্রে হলো জিনিসটা ডিফারেন্ট। যখন দেখবো অ্যাসিমটোমেটিক গলস্টোন কিন্তু ক্যালসিফিকেশন আছে, তখন যে আমরা ট্রিটমেন্ট করব, তখন যে আমি কলেসিস্টেক্টমি করব। অ্যাকিউট কলেনজাইট, ভাই আপনি তো খেপছেন কেন, হাই ডক। অ্যাকিউট কলেসিস্টাইটিস
সরি, অ্যাকুট কলেঞ্জাইটিসটা আইডেন্টিফাই না করতে পারলে মায়ের আছে কপালে। কারণ হলো এখান থেকে পেশেন্ট সেপসিসে মারা যাবে। অ্যাকুট কলেঞ্জাইটিস অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ অবস্ট্রাকশন, আর যখন অবস্ট্রাকশন থাকে তখন ব্যাকফ্লো দিয়ে সেপসিসটাকে ব্লাডে পুশ করে। এই জন্য এটা আইডেন্টিফাই করতে পারাটা পেশেন্ট সেফটি। সো অ্যাকুট কলেঞ্জাইটিসটার জন্য আমরা আলাদা করতে পারি, ওকে? সো বিলিয়ারি অবস্ট্রাকশনের ফিচার জন্ডিস এবং কিছু এনজাইম এলিভেটেড ফিভার, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন। কলেঞ্জিওসার্কোমার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা বুঝেন কিনা এবং তার অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং বুঝেন কিনা, জাস্ট অ্যাপ্লাই সাম কমন সেন্স। বিলিয়ারি অ্যাপারেটাসে যদি একটা ক্যান্সার হয় তাহলে তার কি পাওয়া যাবে, রাইট? কারণ এখন বাইল ড্রেন হয়ে ইন্টেস্টিনে আসতেছে না, সেটার জন্য অ্যাবজর্পশনের সমস্যা, কি বলে, ডাইজেশন অ্যাবজর্পশনের সমস্যা হবে। বাইল ড্রেন হচ্ছে না, বাইল এক্সক্রিশন হচ্ছে না, এর জন্য হাইপারবিলিরুবিনেমিয়া পাওয়া যাবে। এটা একটা ক্যান্সার, একটা ফিক্সড অবস্ট্রাকশন, ক্যান্সার রিলেটেড কিছু সিস্টেমিক ফাইন্ডিংস পাওয়া যাবে। দ্যাটস ইট। ভেরি সিম্পল। পড়াশোনার মানে মানে কি বলে, পড়াশোনার এই থিওরিটিক্যাল পোর্শন এক্সট্রিমলি ইজি, এক্সট্রিমলি ইজি, এক্সট্রিমলি ইজি। জাস্ট ট্রাস্ট মি। প্র্যাকটিক্যাল লাইফ অনেক কঠিন, ঠিক আছে? একটু কমন সেন্স অ্যাপ্লাই করে পড়েন এবং নিজেরা সবসময় বলেন সহজ, না বুঝার কি আছে, না পারার কি আছে, হ্যাঁ, এরকমই তো। হ্যাঁ, মানে ইউনো মাইন্ডফুল হয়ে পড়তে থাকেন, আগাইতে থাকেন। ইনশাল্লাহ সেন্স মেক করেন, আগে আগে সেন্স মেক করে 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 সামনে আগান। বাকি স্টেজ গুলোকে এলিমিনেট করেন, দেখবেন খুব সহজ, পারবেন ইনশাল্লাহ। সবাই পারবো আমরা, ওকে? যাওয়া হয়েছে, এখন থেকে আমরা সবাই সিরিয়াস হয়ে যাই। জীবন মাত্র শুরু। জীবন মানে কি বলে, অর্ধেক জীবন হয়তো বা আমরা মাত্র ক্রস করছি, ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের এখন অনেক সময়, মানে সামনে যে সময়টা আছে, এটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট, আল্লাহ যদি আমাদের সেই সময়টা দেয় আর কি। জানি না আমরা কি কতটুকু আছি, কিন্তু সবসময় যেন আমরা মানে এরকম অবস্থাতে থাকি যে আমরা ভালো কিছু পার্সু করতেছি, যেখানে থাকি না কেন। ফিনিশ হয়ে গেছে, লাইন ফিনিশ করে ফেলছি, এরকম এটা আমাদের লাইফের জন্য কোনো গোল না হয়। অলওয়েজ ইউ আর পার্সুইং সামথিং গুড, দ্যাটস ইট। এটা কখনো আমরা স্টুডেন্ট হিসেবে, কখনো আমরা ইউএসএমএল অ্যাপ্লিকেন্ট হিসেবে, কখনো আমরা রেসিডেন্ট হিসেবে, কখনো আমরা ডক্টর হিসেবে, বাট অলওয়েজ ইউ আর সামথিং, মানে অলওয়েজ আমরা এরকম একটা স্টেটে থাকবো যে উই আর পার্সুইং সামথিং গুড। লাইফটাকে যেন আমরা রানিং রাখি। আমরা যেন এরকম মনে না করি যে এই বর্ডারে পৌঁছলাম মানে শেষ, আমার খেলা শেষ। নো, এটা একটা মাইলস্টোন, এটা একটা কি বলে, এটা একটা রাস্তা চলার পথে, এটা একটা সামথিং, কিন্তু দিস ইজ নট দ্য এন্ডিং। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মনে থাকবে? এইভাবে যদি চিন্তা করেন যে ওইটা করতে পারলে আমি রিলিফ, ওইখানে পৌঁছাতে পারলে আমি সার্থক, এটা আসলে আমাদের অশান্তিটা, প্যালপিটেশনটা আরো বাড়ায় দেয়। এটা করা যাবে না, এভাবে চিন্তা করা যাবে না। প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করতে পারেন কিনা, ডায়াগনোসিস করতে পারার পর এটা রিলেটেড কমপ্লিকেশন গুলোকে আইডেন্টিফাই করতে পারেন কিনা, হইতে পারে এগুলো জানেন কিনা, রিস্ক ফ্যাক্টর গুলো বুঝেন কিনা, রিস্ক ফ্যাক্টর গুলো খুঁজতে হবে তা বুঝেন কিনা। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে, এখন গল স্টোন রিলেটেড কিনা জানো নাকি, অ্যালকোহল রিলেটেড কিনা জানো নাকি? অথবা এই যে ওরা হলো নেমোনিক্স মারানোর জন্য আগে ট্রমা নিয়ে আসছে, আগে স্টেরয়েড নিয়ে আসছে, আগে মামস নিয়ে আসছে। ছাগলগুলা হলো ওদের মেইন গোল হলো নেমোনিক্স মানে করানো, ঠিক আছে? এরপরে যেটা কমন আসবে সেটা হলো হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া। এখন হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া হইলেই কি হয়ে যাবে? এটা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস না, অনেক হাই হতে হবে। তাহলে একটা পেশেন্টের হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া আছে, এখন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, কিভাবে ট্রিটমেন্ট করবেন? ফাইব্রেট প্রেসক্রাইব করবেন। রিসেন্টলি তার ইআরসিপি হয়েছে, তার ক্ষেত্রে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। তো পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে সেটা হলো ইথানল দিয়ে। তার যার হলো অ্যালকোহল খাচ্ছে এবং অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হয়েছে, তার ক্ষেত্রে আমরা একটা এনজাইমের অ্যাবনর্মালিটিস পাবো। ওই যে এএলটিএসটির কথা বললাম, সেখানে একটা ইমপ্রেশন থাকবে, বুঝছেন? খুবই ক্লাসিক, খুবই খুবই ইন্টারেস্টিং। খালি কানেক্ট করেন ডট গুলো, ওকে? কোন এনজাইম বেশি পাওয়া যায়, লাইপেজ ভার্সাস অ্যামাইলেজ, কোনটা বেশি সেন্সিটিভ, কোনটা বেশি ইউজ করি, তাই তো? ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট জাস্ট রেস্ট। ওরে রেস্ট দেন, ও নিজে ঠিক হয়ে যাবে। রেস্ট দিলাম, ঠিক হইলো, কিন্তু এখন কিছু কমপ্লিকেশন ডেভেলপ করলো, অথবা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। অনেক বেশি ড্যামেজ হওয়ার পর এখন অ্যাকিউট কি কি চেঞ্জ আসতে পারে? অ্যাকিউট চেঞ্জের মধ্যে একটা হলো হাইপোক্যালসেমিয়া। হোয়াই হাইপোক্যালসেমিয়া? সাপোনিফিকেশন। আর কি হতে পারে? মাল্টিপল অর্গান ফেলিউর হতে পারে। কি জন্য? মানে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্সের জন্য। ওই লোকালাইজড কিছু কমপ্লিকেশন হতে পারে, সেটা হলো হেমোরেজ এবং ইনফেকশন। প্রথমে হেমোরেজ হলো, পরে এখানে তো একদম মানে টিস্যু ড্যামেজ হয়ে গেছে, অ্যাবসেস হয়ে গেছে। টিস্যু ড্যামেজ হয়ে গেলে, লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়ে গেলে, সেখানে সুপার ইম্পোস্ট ইনফেকশন হয়ে যেতে পারে, যেখান থেকে আপনি ডেভেলপ করবেন অ্যাবসেস, রাইট? এখন এখানে যদি ফ্লুইড কালেকশন হয়, সেটাকে আমরা বলবো সিডোসিস্ট। কেন সিডোসিস্ট বলতেছি? তার চারপাশে থাকতেছে গ্রানুলেশন টিস্যু। এখন সিডোসিস ডেভেলপ করলো, সিডোসিস ডেভেলপ করার সাথে সাথে আমি তাহলে সিডোসিস ডেভেলপ করলে কি নিয়ে প্রেজেন্ট করবে? অ্যাবডোমিনাল মাস। সিস্ট যেহেতু, এখানে একটা মাস থাকবে। এখন এই মাসটা আশেপাশে স্ট্রাকচারকে কমপ্লেন করবে, সেই জন্য পারসিস্টেন্ট অ্যাবডোমিনাল পেইন।
সিস্টের মধ্যে সিস্ট ভর্তি এখন ফ্লুইড, ফ্লুইড গুলো আসবে কোত্থেকে? প্যানক্রিয়াস থেকে। তার মানে কি সিস্টের মধ্যে কি ফ্লুইড আছে? লাইপেজ আছে। সেই লাইপেজ কি করবে? কন্টিনিউয়াস ব্লাডের মধ্যে দিবে। কন্টিনিউয়াস ব্লাডের মধ্যে দিলে কি হবে? কন্টিনিউয়াসলি আমি ব্লাডের মধ্যে লাইপেজ হাই পাবো। এত সহজ কেন পড়ালেখা? এই এত সহজ পড়ালেখা না কইরা আসেন সবাই নিউরোলজিতে চলে আসেন। নিউরোলজি, নিউরোসার্জারি সব আর বাকি সবকিছু পড়াবান, এগুলি সব সহজ। আচ্ছা, কখন ট্রিটমেন্ট করব, কখন ট্রিটমেন্ট করব না? ফ্লুইড কি আপনি দিছেন না আমি দিছি না নিজে নিজে হয়েছে? ভাই নিজে নিজে হয়েছে। আমাদের বডির ভেতরে ফ্লুইড নিজে নিজে অ্যাবজর্পশন হওয়ার ক্যাপাসিটি আছে নাকি নাই? আছে। তাহলে মোস্ট লাইকলি ফ্লুইড নিজে নিজে অ্যাপিয়ার হয়েছে, নিজে নিজে অ্যাবজর্পশন হয়ে যাবে। ওকে ফাইন। যদি না হয়, যদি দেখি খুব বেশি ডিসেবলিং সিমটম প্রডিউস করতেছে, খুব বেশি কম্প্রেসিভ সিমটম প্রডিউস করতেছে, তখন আমি ড্রেন করব। কিভাবে ড্রেন করলে ভালো হয় আপনার কাছে কি মনে হয়? কমন সেন্স। পুরো পেট কাইটা ওপেন ড্রেন করলে ভালো হয় নাকি রেডিওলজিক্যালি ইন্টারভেনশন করলে ভালো হয়? ভাই রেডিওলজিক্যালি ইন্টারভেনশন করলে ভালো হয়। তাহলে আগে আমি সেটা চেষ্টা করব। দেখছেন, যত বেশি আপনি কমন সেন্স অ্যাপ্লাই করবেন, মানে আপনি একটা মাইন্ডফুল সিচুয়েশনে পড়ালেখা করবেন, আপনার ব্রেনটারে আপনি নর্মালি ফাংশন করতে দিবেন। আপনার ব্রেনটারে যদি আপনি বলেন যে পড়তে বসছস কিন্তু তুই এখন, তখন ধরেন আপনার ব্রেনটা স্টিফ হয়ে যাবে, ও আর নড়বে চড়বে না। কিন্তু আপনার ব্রেনটারে যদি আপনি নর্মালি ফাংশন করতে দেন, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, আপনার ব্রেন বেটার ফাংশন করবে আগের চেয়ে। আমি এরকম আমার স্টুডেন্ট পড়াতে যাই, যখন দেখতাম উইয়ার্ড উইয়ার্ড কোর্স মানে সব রেসপন্স করতেছে, কি বলি আর ওরা কি বলে, তখন আমি সেম কোশ্চেন এরকম একজনকে জিজ্ঞেস করতাম যে কমপ্লিটলি আনরিলেটেড এবং যে একটা স্ট্রেস ফ্রি সিচুয়েশন আছে, তখন দেখতাম যে তারা অ্যান্সার করতে পারে। তাহলে এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে কেন আমরা অ্যান্সার করতে পারি না, কেন আমরা বুঝি না, কারণ আমরা টু কমপ্লিকেটেড ওয়েতে থিঙ্ক করি, স্টিফ হয়ে যাই। ওকে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ নট সামথিং পারসিস্টেন্ট or persistently অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এটা একটু ডিফারেন্ট। রিপিটেড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসটাই হয়ে যাবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ওয়াও, নাইস। আচ্ছা, তাহলে এখন আপনি বলেন, যে যে কারণে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, ঠিক সেই সেই কারণে কি বারবার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে? একবার হলে তো বারবার হতে পারে। তার মানে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর মধ্যে রিস্ক ফ্যাক্টর গুলো কি অলমোস্ট সেম? ইয়েস, অফ কোর্স, অলমোস্ট সেম। বারবার যদি ইনফ্লামেশন হয়, বারবার যদি ইনফ্লামেশন হয়, বারবার যদি সেখানে আবার ইনফ্লামেশন রিজলভ হয়, তাহলে ফাইব্রোসিস হয়ে যাবে না? ফাইব্রোসিস হয়ে যাবে। তো প্রথমবার একবার আমি টলারেট করতে পারছি, গ্ল্যান্ড প্রিজার্ভ যা ছিল। বারবার যদি হয়, ইভেন্চুয়ালি আমার কি হবে? এক্সোক্রাইন ফাংশন লস হয়ে যাবে, এন্ডোক্রাইন ফাংশন লস হয়ে যাবে। তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যেটা আমি ফিচার পাবো, রিপিটেড অ্যাটাক নাম্বার ওয়ান, লস অফ এক্সোক্রাইন ফাংশন, লস অফ এন্ডোক্রাইন ফাংশন। এগুলো বুঝেন কিনা? এখন ভাই, কিছু সিচুয়েশন আছে যেখানে কনজেনিটাল কজ পাওয়া গেছে, যাদের ক্ষেত্রে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, সেগুলোকে হুকড আপ করে দেন। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, সরি, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এক্সোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন, এটাকে হুকড আপ করে দেন। এক্সোক্রাইন ফাংশন লস হয়ে গেলে তার মেল অ্যাবজর্পশন, আর এন্ডোক্রাইন ফাংশন লস হয়ে গেলে তার ডায়াবেটিস মেলিটাস। কানেক্ট করে দেন। ট্রিটমেন্ট করার জন্য এক্সোক্রাইনের দিকে দিবেন আপনি মানে কি বলে, প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লাই দিবেন। আর ওদিক দেওয়া হলো আপনি ইনসুলিন দিবেন ডায়াবেটিস ট্রিটমেন্ট করার জন্য। ট্রিটমেন্টও হয়ে গেল, আপনার পড়াও শেষ হয়ে গেল। প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা, প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা কাদের ক্ষেত্রে হবে? রিস্ক ফ্যাক্টর। দেখেন এখানে একটা একটা টুইস্ট আছে। আমরা যেখানে দেখলাম যে বারবার অ্যালকোহল খাওয়ার কারণে তার মানে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, তাহলে আপনার কি মানে আমরা কিন্তু একটা মানে কি বলে আমাদের একটা স্টেরিওটাইপ আছে যে মদ খেয়েছে, মদ খাওয়ার এখন দোষ বানায় দিব সবকিছুতে। আমাদের বডির ভেতর থেকে চাবে যে ওকে অ্যালকোহলটাকে প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা রিস্ক ফ্যাক্টর বানাইতে। ইন্টারেস্টিংলি সে হলো ডিরেক্ট রিস্ক ফ্যাক্টর না, ইনডিরেক্ট রিস্ক ফ্যাক্টর। কিভাবে? এবং যেহেতু এটা ইনডিরেক্ট রিস্ক ফ্যাক্টর, যেহেতু এখানে একটা প্যাচ আছে, এক্সামিনার এটারে পিক করবে। যখনই জিজ্ঞেস করবে প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা, সে কি করে? টোবাকো স্মোক করে। শোনেন, মদ যখন খাইতেছে, মদের একটা গ্লাসের সাথে একটা স্মোক না হলে হয়? একটা বিড়ি না ধরলে হয়? জাস্ট কমন সেন্স, কাম অন। মুভিতে দেখেন না, খালি মদ খায়, সাথে একটা বিড়িও থাকে, তাই তো? ফোকাস করেন বিড়িতে। যখন বিড়ি খাচ্ছে, সব আমরা জানি এটা হলো সবচেয়ে বেশি ম্যালিগন্যান্ট পটেনশিয়াল, জাস্ট ওটার দিকে তাকান, ঠিক আছে? সো পরীক্ষাতে যখনই প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা রিস্ক ফ্যাক্টর কি, রিস্ক ফ্যাক্টর কি, রিস্ক ফ্যাক্টর কি, বি ভেরি কেয়ারফুল। আপনার ভেতরে ছোট্ট একটা শয়তান আছে, ছোট্ট শয়তানটা অ্যালকোহলের দিকে পয়েন্ট করবে, আপনি কিন্তু ওদিকে পয়েন্ট করবেন না, আপনি পয়েন্ট করবেন টোবাকোতে। ওকে। ওর সাথে একটা মুচকি হাসি দিয়ে বলবেন, আমি জানি, আমি জানি আমার ভেতরে শয়তানটা কি চায়। ঠিক আছে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, রিস্ক ফ্যাক্টর ওরা খুব পছন্দ করে। সো টোবাকো স্মোকিং ইজ দি স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর। ভাই, অ্যালকোহল একটু যদি দোষ না দেন আমি কষ্ট পাবো। ফাইন, চলেন দোষ দিয়ে দিই। অ্যালকোহল যে খাবে তার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে, যার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে তার ক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর।
তারপরে কথা হলো ডায়াবেটিস, দীর্ঘদিন ধরে তার টাইপ 2 ডায়াবেটিস, ওকে, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। যার বয়স বেশি হয়ে গেছে, রিস্ক ফ্যাক্টর। কি নিয়ে প্রেজেন্ট করে, ডিপেন্ড করে তার তার লোকেশনটা কোথায়। অ্যাবডোমিনাল পেইন রেডিয়েটিং টু দ্য ব্যাক, তার মানে এখানে জন্ডিসের কথা বলে নাই। সম্ভব, সম্ভব যদি প্যানক্রিয়াসের বডি এবং টেইলের মধ্যে টিউমারটা থাকে। ওয়েট লস, ভেরি ফেনোমেনাল। তারপরের কথা হলো মাইগ্রেটরি থ্রম্বোফিলেবাইটিস, ইউএস ফ্যামিলি লাভ ইট, জাস্ট লাভ ইট। আপনাকে এই কথাটা বলবে বারবার, তার থ্রম্বোফিলেবাইটিস হচ্ছে, বলো তার কি আছে, ভিসেরাল ম্যালিগন্যান্সি আছে। অবস্ট্রাকটিভ জন্ডিস কখন হবে, যদি এটা হেডের মধ্যে হয়। তার সাথে অ্যাসোসিয়েটেড টিউমার মার্কারটা কি, খুব ওর দে লাভ ইট, যে দে জাস্ট লাভ ইট। অ্যাসিড সাপ্রেশন কোনটা দিয়ে 100% অ্যাসিড সাপ্রেশন হচ্ছে, কোনটা দিয়ে লেস দেন 100% অ্যাসিড সাপ্রেশন হচ্ছে। H2 ব্লকার, এইটা মানে আমাদের চেয়ে পৃথিবীতে অন্য কেউ বেশি কিছু, কেউ এই ড্রাগ ইউজ করছে নাকি, মাথা নষ্ট, এগুলা আসছে আমাদের পরেতে, মাথা নষ্ট। রাগিব রাবে মেডিকেলে ধরেন 900 সিটের, 900 বেডে যদি 900 পেশেন্ট অ্যাডমিটেড থাকে, সবাই খাচ্ছে পিপিআই, আজকে আজকে রাত্রেও খাইছে। ঠিক আছে। H2 ব্লকার কেন খাইছে সেও জানে না, যে দিছে সেও জানে না কেন দিছে। H2 ব্লকার এখন কিসের সমস্যা, আমরা এরকম কেন করি? আমরা এরকম করি কারণ হলো রুগীদের দোষ, কারণ হলো পেশেন্ট লোড বেশি, এই জন্য আমরা এরকম প্র্যাকটিস করি। লাগাও পিপিআই। তারপরে পিপিআই কোন কোম্পানির পিপিআই দিব, সেটা নিয়ে আমাদের আবার অনেক ডিমান্ড থাকবে। যেই কোম্পানি আমাদের কি স্পন্সর করবে, আমাদের ইন্টার্নদেরকে খাওয়ানো লাগবে, আমরা একটা বিভিন্ন দাবি দাবা জানাবো, সেই দাবি দাবা যদি না মানে, তাহলে কিন্তু আমরা আবার সেই কোম্পানির পিপিআই দিব না, কিন্তু বলে দিলাম। ঠিক আছে। এগুলো সব এক্সপ্লেন করে আমাদের হাই পপুলেশন, যেটার জন্য ডক্টররা বার্ন আউট, কিচ্ছু করার নাই। এই জন্য, এবং আমাদের কেউ অ্যাপ্রিসিয়েট করে না, কেউ ভালোবাসে না, কেউ রেসপেক্ট করে না। এই জন্য আমরা রাগ করে সবাইকে পিপিআই খাওয়াচ্ছি। আগাই সামনে। H2 ব্লকার যখন পড়বেন, সবচেয়ে ভালোভাবে পড়বেন যেটা, তার একটা ভেজালি জিনিস যেটা, সেটা হলো আদার ড্রাগের সাথে ইন্টারাকশন করে। সিমেটিডিন পটেন্ট ইনহিবিটর অফ দ্য সাইটোক্রোম P450। ঠিক আছে। এই কথাটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এটার সাথে আদার জিনিসের এফেক্ট এফেক্ট করতেছে। একটু জানলে মোর দেন এনাফ। তারপরে কথা চলে আসি, প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর দিলে কিছু ঝামেলা আছে। ঠিক আছে, খুব ভালো করে বুঝি কি ঝামেলা আছে। ঠিক আছে। প্রথম কথা, বাংলাদেশে যার সিকেডি হচ্ছে, আমরা তো একেবারে ডিপ পর্যন্ত জানি যাই না যে কেন তার সিকেডি হয়েছে। তাই এটা সে ইন্টারস্টিশনাল নেফ্রাইটিসের জন্য হইতে পারে। তাহলে পিপিআই যে খাইতেছে উল্টা পাল্টা, এটা খাওয়ার জন্য তার ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস হতে পারে, অ্যাকুট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস, ক্রনিক ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস। মোস্ট অফ দ্য পপুলেশন আমাদের, আমরা, হ্যাঁ, আই গেট ইট, বলে আমাদের দেশের মেজরিটি মানুষই আসলে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে, সো ইটস বেটার টু লাইক কিপ দেম কোয়াইট, কিপ দেম সেফ অর সামথিং। তাই যদি হয়, তাহলে আমাদের দেশের মেজরিটি মানুষের তো এইচ পাইলরি ইনফেকশন। এখন আমি এইচ পাইলরি ইরাডিকেট না করে যদি আমি পিপিআই দেই, তাহলে তো আমি আসলে পেশেন্টের না, বরং ব্যাকটেরিয়ার ফেভারে কাজ করতেছি। তো এটা কি হইলো? আই ডোন্ট নো এটা কি হইলো। তার মানে এই কম্বিনেশনটা আপনাকে বুঝতে হবে, যে এইচ পাইলরির সাথে তার অ্যাকচুয়াল রিলেশনটা কি। আপনি যদি এইচ পাইলরি ইরাডিকেট না করে পিপিআই দেন, ইউ আর ডুইং হার্ম, ইউ আর ডুইং পেশেন্ট হার্ম। ওকে। সো এটা হলো তার পরের পরের সিচুয়েশন। এখন আরো কিছু জিনিস আছে আমাদের দেশে, ওই যে বলি, আপনি তো আমাদের দেশ নিয়ে আমাদের সব কনসার্ন। আমাদের দেশে কি মনে হয়, ভাইটামিন ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? তাহলে ভাইটামিন বি 12 ডেফিসিয়েন্সি বিপিএ দিলে বাড়বে নাকি কমবে? আমাদের দেশের একটা ফিমেল, আমাদের দেশের একটা গরিব মানুষ, ক্যালসিয়াম তার ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? তাহলে তার ক্ষেত্রে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কি বাড়বে নাকি কমবে? আয়রন অ্যাবজর্পশন বাড়বে নাকি কমবে যদি আমি ড্রাগ দিই? জাস্ট অ্যান্সার ইউরসেলফ। তারপরে কথা হলো অ্যান্টাসিড, ও যেটা হলো আমাদের দেশ থেকে বিলুপ্ত প্রায় একটা ওষুধ, জানি না এগুলো আর এখন বিক্রি হয় কিনা। সো অ্যান্টাসিড থেকে ইউএসএমএল তে যেটা একটা জিনিস শিখবেন, সেটা হলো কে কনস্টিপেশন করে, কে ডায়রিয়া করে, দ্যাটস ইট। বিসমাথ সুক্রালফেট, সে হলো আলসার হিলিং এ অ্যাপ্রোপ্রিয়েটলি হেল্প করে। এখন বিসমাথ যখন আমি দিব, সেটা পলিমারাইজড হবে, আলসারটাকে কোটিং করবে। তো বিসমাথ শুধুমাত্র আলসারটাকে কোটিং করবে, নর্মাল মিকোসা সেটাকে কোটিং করবে না কেন? কে বলতে পারবে এটা? এই বিসমাথ বা সুক্রালফেট যেটা করবে, সেটা হলো আলসারেটেড এরিয়াটাকে কোটিং করতে পারবে, কিন্তু এন্টার মিউকোসাটাকে কোটিং করবে না। হোয়াই ইজ দ্যাট? এই ড্রাগটা হলো নেগেটিভলি চার্জ।
আর আমাদের মিউকোসাটা হলো হলো নেগেটিভলি চার্জ, তার মানে যেখানে আলসার আছে সেই আলসারেটেড জায়গাটাতে নেগেটিভ চার্জ নাই, এই জন্য ওইখানে যে সে বসতে পারবে। আর যেখানে নেগেটিভ চার্জ আছে মিউকোসা ইনট্যাক্ট, সেখানে সে বসতে পারবে না। এখন আসি ড্রাগটা প্রেসক্রাইব করার সময় মাথায় রাখতে হবে কি, পিপিআই যখন যদি সে সকালে খায়, তাহলে সকালে সে বিসমাথ বা সুক্রালফেট খাবে না। কারণ কি? কারণ এই বিসমাথ বা সুক্রালফেটের জন্য যেটা দরকার সেটা একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এর জন্য দুইটাকে একটু আলাদা রাখতে হবে, আদারওয়াইজ এটা এই ড্রাগটা কাজ করবে না। তারপরে হলো মিসোপ্রোস্টল। মিসোপ্রোস্টল নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আসবে না। অক্ট্রোয়েটার থেকে 100 বার বলা হয়েছে অক্ট্রোয়েটার কিসে কাজ করে: অ্যাকুট ভেরিসিয়াল ব্লিডিং, অ্যাক্রোমেগালি, ভিআইপিওমা, কার্সিনোমা। সালফাসালাজিন কিসের জন্য: আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ। তার সাইড ইফেক্ট গুলো কি কি আমরা বলবো। লোপেরামাইড কি ধরনের ড্রাগ এবং সে কি কাজ করে: সিক্রেটরি ডায়রিয়ার জন্য। অ্যান্টিএমেটিকের মেকানিজম গুলো কি, কখন কোনটা দিবেন, ঠিক আছে, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মানে সবগুলো সবচেয়ে বেশি আসবে ওডানসেট্রনটা। ওকে। অর্লি স্টেট হলো প্যানক্রিয়াটিক এনজাইমকে ইনহিবিট করে, এটা কত বেশি ইম্পর্টেন্ট না। অ্যান্টি কনস্টিপেশন ড্রাগ গুলোর মধ্যে সাইড ইফেক্ট পড়বে এবং মেকানিজম পড়বো, কোনটা অসমোটিক, কোনটা বাল্ক ফর্মিং, কোনটা কি করতেছে। ঠিক আছে, এটুকু বললে চলবে। সো আজকে আমরা এখানে থেমে যাই, নেক্সট ক্লাসে আমরা হেমাটোলজি পুরোটা শেষ করবো, সাথে আমি মাইক্রোবায়োলজি শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট ক্লাস আমাদের উইকের মাঝখানে হবে, নেক্সট উইকেন্ডের আগেই হয়ে যাবে আশা করতেছি। সবাই ভালো থাকবেন, অসংখ্য দোয়া রইল আপনাদের জন্য, আমার জন্য অনেক দোয়া করবেন। ওয়াজিদা, ইউ আর রক। তুমি ভালো করবে ইনশাল্লাহ, তুমি সাহস করে সামনে আগাও, এনবিবি দাও, ফাইনাল ফেজের প্রিপারেশন শুরু করো। থ্যাংক ইউ।